প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা শারীরিকভাবে সুস্থ আছেন এবং এটাও আশা করি যে আপনাদের প্রত্যেকের ঘরে, ঘরে অলরেডি বিএনপির যে মন্ত্রী সে ইন্টারনেট ঢুকিয়ে দিয়েছে। কারণ উনি আজকে বলেছিলেন উনি ইন্টারনেট ঘরে, ঘরে ঢুকিয়ে দেবেন। তো সেই সুবাদে আমার মনে হয় শেখ ফরিদের বাসায় ইন্টারনেট আছে কিন্তু একটু তেরা-বেঁকা হয়ে ঢুকে গেছে যার কারণে উনি একটু বেঁকা হয়ে শুয়ে আছেন, বেঁকা হয়ে বসে আছেন। তো আজকে আমরা আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন যে আনসেন্সর্ড এ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিউটি কুইন ফারহানা ইন্দ্রা এবং আমাদের সাথে রয়েছেন শেখ ফরিদ। বিউটি কুইন ফারহানা ইন্দ্রা পাশে হলো বিস্ট শেখ ফরিদ। ওকে। বিউটি এন্ড বিস্ট। বিউটি কুইন ফারহানা ইন্দ্রার পাশে আছে আমাদের মোছালা কাইল্লা ফরিদ এবং সাথে আছে আমি। ভাই আর সামনে মানে বিস্ট কোন তখন কাইল্লা ফরিদ করেন না ভাই। আমারও আমি যখন স্কুলে থাকছি ওই যে ওই নায়িকার আমার নাম মনে আছে, ওই আমার বেশি বেশি কাইল্লা ডাকতো, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূচনা প্রকাশনী। সূচনা আমার ডাকতো কাইল্লা ফরিদ কয়ে। আপনি আমার এটা মনে করাই দিতেছেন আবার। আরে ছোটবেলার কথা। তো আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আমাদের যে সাপ্তাহিক নিয়মিত আয়োজন আনসেন্সর্ড এ আমি আসলে আমাদের এই সহকর্মীদেরকে আগে আমরা বলেছিলাম যে বিষয়টি নিয়ে আমরা এই সামনের লাইভে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে আ যেটিকে আসলে আপনি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যেটিকে জেনোসাইড বলতে পারেন বা গণহত্যা বলতে পারেন, সেই গণহত্যা চলেছে বাংলাদেশ পুলিশের উপর এবং আজকে আমরা আলোচনার মধ্যে বেশিরভাগ ফোকাসটাই আমরা বাংলাদেশ পুলিশ হত্যাকাণ্ড এবং পুলিশ হত্যাকাণ্ডের বিচারের চাওয়ার উপরে রাখবো। এবং আপনারা জানেন পৃথিবীতে এর মধ্যেই অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। আমেরিকা হত্যা করেছে আ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি এবং তার পুরো পরিবার। এবং ইরানের লক্ষ, লক্ষ না কোটি, কোটি মানুষ রাস্তায় নেমে এসে এই খোমেনির মৃত্যুকে উৎসবে পরিণত করে তারা এটা নিয়ে আনন্দ উল্লাস করছে। আমরা সেই বিষয়ে যাব। আমি ১ম এ একটু ফারহানা ইন্দ্রা এবং শেখ ফরিদ আপনাদের দুজনের কাছে একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আসবো এবং আপনারা এই প্রশ্নটি আশা করি একটু দ্রুত সময়ের মধ্যে শেষ করে মূল আলোচনায় ঢুকবো। ফারহানা ইন্দ্রা, আপনি ১ম যখন ইন্টারনেট ব্যবহার করেন, মানে আপনার ঘরে কবে আপনি ১ম ইন্টারনেট পেয়েছিলেন? আমি তো ফ্যাসিস্টের দোসর। আমি তো ফ্যাসিস্টের আমলেই পাইছি ঘরে ঘরে ইন্টারনেট। যেমন আমার বাবা ফেসবুকে জয়েন হয়েছে ২০১৭ সালে। ঘরে ঘরে ইন্টারনেট ৯ বছর আগে। হ্যাঁ, ঘরে ঘরে ইন্টারনেট আসার অনেক আগে। আচ্ছা, বুঝতে পারছেন? এই যে আমাদের বর্তমানে হচ্ছে গিয়ে আইসিটি মিনিস্টার, সে আইসিটি একবারও উচ্চারণ করতে পারেনি। উনি বারবার বলেছে আইটিসি। তো সেটা চামড়ার মুখ, মানে সেটা উল্টে যাইতেই পারে। তো যে মিনিস্ট্রি সে পালন করছে সেই মিনিস্ট্রির নাম আইসিটি না আইটিসি উনি সেটাই আসলে জানেন না। সেটা মানে ওনার যে সেক্রেটারি ছিল তারা তো হয়তোবা কোথাও মারা-টারা দিতে গেছিল যার কারণে এই বিষয়টা জানেন না। সেটা ভিন্ন বিষয়। আপনি কি না, টিটো আমার অবজেকশন আছে। I have a কি প্ল্যান না কি থুকু প্ল্যান মানে তো না কি I have a যাই হোক অন্য বিষয়। আসলে কি বলেছে এই কথাটা মন্ত্রী ভুল করে? হ্যাঁ। নাকি আপনি মিথ্যা কথা বলতেছেন? এই মুসলেকা প্রধানমন্ত্রী সরকারকে, মুসলেকা মন্ত্রীদের আপনি বদনাম করতেছেন। এটা আমি বিশ্বাস করি না একজন মন্ত্রী তার এই শব্দ ভুল করতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা উনি এটা বেশ কয়েকবার বলেছেন। আমি জানি না আমি একটু দেখাতে চেষ্টা করি এই ভিডিওটি, যেহেতু আপনি সন্দেহ প্রকাশ করতেই পারেন। আপনি পীর বংশের লোক। আপনি সন্দেহ করাটা আপনার ব্যাপার। এটা 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 এই আ অধিকারটি আপনার আছে। আমি একটু তাহলে একটু দর্শক শ্রোতাদের দেখাতে চাই। ঘরে পীর বংশের লোক বলে কিন্তু আপনারা মিথ্যাবাদী বানাইছেন। কারণ ডাস্টবিন সই বলছো পীর বংশের লোক। আমি তো বলি নাই পীর বংশের লোক। তাহলে জনগণ আমাকে বলে আমি জামালপুরের জিন্দা পীর শেখ ফরিদ জামালপুরে। হাই স্পিড গাড়িগুলিতে ফ্রি ওয়াইফাই অ্যারেঞ্জমেন্ট করার জন্য আইটিসি একটা মানে কি বলবো এখনকার যুগে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সেক্টর। মাননীয় প্রধানমন্ত্রী অনেক প্ল্যান আছে এই আইটি সেক্টরকে নিয়ে। আমরা অনেক জব ২-৩ বার বললো এবং ইন্টারনেটটা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। কারণ বাংলাদেশে ইন্টারনেট ছিল না ঘরে ঘরে। এখন আমার ফরিদ ভাইকে আমি কথা বলতে দিব না। আমি আরেকটা মজার কথা বলে নিই। এটা বললে লোকজন খুবই মজা পাবে। ২০১৯ সালে আমি একজন বিখ্যাত পরিচালকের ছোট একটা ক্যারেক্টার করতে গেছিলাম তার একটা ওয়েব সিরিজে। নাম বলবো না, পরিচালকের নাম বলবো। ঘটনাটা আমি বলি। তো আমি রাতে ফিরছি
অনেক রাতে, মানে 2টার দিকে ফিরছি উত্তরা থেকে শুট করে। এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে শোয়ার আগে মনে হলো আমার খিদা লাগছে, আমি একটু খাই। তো ডাইনিং এ গিয়ে দেখি কে যেন ফিস করে কথা বলতেছে। আমি আবিষ্কার করলাম আমার তখন যে হেল্পিং হ্যান্ড ছিল, কাজের মেয়েটা, সে ভিডিও কলে চুদিরব প্রবাসী কারোর সাথে কথা বলতেছে, ভিডিও কলে, মাইন্ড ইট, 2019 সাল। এবং তখন সে অলরেডি একজোড়া সোনার কানের দুল, শীতের জ্যাকেট এবং হচ্ছে আর একটা স্মার্টফোনে টাকা আদায় করে ফেলছে ভিডিও কলে কথা বলে। মানে এরা আর কি লেভেলে ভিডিও কলে কথা বলে আর বড় দরকার আমরা ওই এরা কি লেভেলে ইন্টারনেট ঘরে ঘরে দিবে আমি আসলে একটু বুঝতে যাচ্ছি। আমার হেল্পিং হ্যান্ড যখন মোবাইলে কথা বলে এত কিছু আদায় করে ফেলছে, এরা আর নতুন কি ইন্টারনেট? আমি এই প্রশ্নটা নিয়েই আপনার কাছে প্রথমে আসতাম যে আসলে এই যে ঘরে ঘরে ইন্টারনেট দেবেন বলে আমাদের এই মাননীয় মন্ত্রী বলেছেন, যদিও উনি নিজের মন্ত্রণালয়ের নামটি 3 বার ভুল উচ্চারণ করেছেন। আইসিটি আর আইটিসি তো একেবারেই ভিন্ন একটি মিনিং। আইসিটি আর আইটিসি এটার যিনি পার্থক্য বোঝেন না, তিনি আমাদের ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেবেন। তো এই বিষয়ে আসলে ফারহানা ইন্দ্রা আপনি কি বলছেন? মানে উনি কি কবর ঘরের কথা বলছেন না মানে কোন ঘর? বুঝতে পারেন নাই। হাগন ঘর, আপনার যে সেই প্রিয় হাগন ঘরে পৌঁছে দেবেন নাকি হাগন ঘরেও তো ইন্টারনেট আছে এখন আমি যতদূর জানি। জি ফারহানা ইন্দ্রা। আপনি তো গরিব, অশিক্ষিত এবং কালো, আপনি তো জানেন আপনার তো টাকা পয়সা নাই। কলকাতায় যে আইটিসি সোনার নামে যে টপ ক্লাসের একটা হোটেল আছে, আপনি কি সেটা জানেন? এখন কেউ যদি সেখানে ঘন ঘন যায় তার মুখ দিয়ে তো আইটিসি বেরোবে, আইসিটি তো তার মুখ দিয়ে বার হবে না। আপনি জিনিসটা কেন বুঝতেছেন না? যেমন আমি প্রথম আইটিসি সোনারে যখন প্রোগ্রাম হইতো বা সামনে দিয়ে যাইতাম মানে এয়ারপোর্ট রোডে গেলে ওটার সামনে দিয়ে আসা যাওয়া করতে হয়, বা আপনি ধরেন কলকাতা সিটি থেকে বের হবেন ওটার সামনে দিয়ে আপনাকে মুভ করতে হবে। তা আমি সবসময় বলতাম আইসিটি, কারণ আমি তো আইসিটি শুনে অভ্যস্ত বাংলাদেশে, তাই না? আমি তো আর জানা নাই যে কলকাতায় আইটিসি সোনার নামে কিছু একটা আছে। সেই জন্য এই লোক ওই আইটিসি সোনার থেকে বের হইতে পারে নাই। সেই জন্য তার মনে হচ্ছে দুইটা মনে হয় একই জিনিস। বাংলাদেশে যে আইসিটি একটা ডিপার্টমেন্ট নামে বলে কিছু আছে, তারা এতদিন 17 বছর খালি একটাই জব পারছে, জয় বাংলা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ কথা বলতে গেলে তো সবার মধ্যে এটাই বের হচ্ছে, আমরা নানান ভিডিওতে দেখতে পাচ্ছি। এরা আগে পিছনে কিছু দেখার প্রয়োজন মনে করে না, কারণ দেশ যে কতটুকু আগায় গেছে ওদের কোনো ধারণাই নাই। না থাকলে দেখেন, আপনি আছেন মন্ত্রী নিয়ে, আমি যে আমাদের পরাধীন মন্ত্রী, সে বলে মানে বর্তমান, আগে তো ছিল মনে করেন নমিনেশন নিয়ে ঘুরতে, ইলেকশন ভোট ভিক্ষা করতেছিল, তখন সে বলতেছিল কুমিল্লা ইপিজেড করবে। আমি এই জিনিসটা ভাই জন্মেও ভুলতে পারবো না। কুমিল্লা ইপিজেডে ইনভেস্ট করা ব্যবসায়ীরা স্টেজে বসে আছে মরা মাছের মতো মুখ কইরা, যে ওরা আসলে কি বলবে, কুমিল্লায় কোন ইপিজেড মানে বানাবে? সে কুমিল্লা তো অলরেডি ইপিজেড আছে, মানুষজন সেখানে চাকরি করে। না ইন্দ্রা, এখানে আমি একটি বিষয় একটু আপনাকে বলি, সেটি হচ্ছে ইপিজেড মানে এক্সপোর্ট প্রসেসিং জোন। এইটা সম্পর্কে সাধারণ মানুষের সকলের জানার কথা না। এবার ধরেন যদি আপনি আমার মায়ের কথা ধরেন, আমার মা হয়তো জানে যে ইপিজেড বলে, উনি মানে ইন্টারমিডিয়েট পাস একজন মহিলা, উনি হয়তো জানেন যে ইপিজেড বলতে একটা ব্যাপার আছে, কিন্তু সেটা কুমিল্লায় আছে কি নাই এটা হয়তো এই তথ্যটা আমার মায়ের মাথায় নাই। কিন্তু আমার মা কিন্তু এভরিডে আমাকে ভিডিও কল করেন। এবার আমার মায়ের কাছে গিয়ে বা আমার মা যদি নিউজটা দেখেন যে আমার মা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একজন মানুষ, বা ধরেন এই শেখ ফরিদের নানি শাশুড়ি, সে যদি শোনে যে আসলে ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেবে, মানে এটা আসলে কোন ইন্টারনেট, উনি কি বুঝাইছেন? মানে 4G আমি বাংলাদেশে যখন ছিলাম লাস্ট, তখনও আমি 4G তে হচ্ছে গিয়ে চালাই, আমি দেশ বিদেশে কথা বলে আসছি, স্বাভাবিকভাবে আমার কাজের সাথে ইন্টারনেট বেশি জড়িত। এবং উনি এই আইটিসি মন্ত্রী, সে এটা দেবে মানে আইসিটি না আইটিসি, সে বলতেছে আইটিসি, আপনি বলতেছেন আইসিটি। ফাজলামি করেন নাকি আপনি? যার গরু সে কয় বান, যা আপনার বছর বিয়ে নি, এটা চলবে না। তুমি যা বলছো এটাই রাইট। মন্ত্রী মহোদয় বলেছে, তাও আবার মুসলেখা সরকারের, মুসলেখা সংসদের, মুসলেখা প্রধানমন্ত্রী, মুসলেখা মন্ত্রী। এইটাই সত্য, যা বলি আছেন আপনি বললে হবে আইসিটি মিনিস্ট্রি বলে কোন মিনিস্ট্রি এখন আছে কিনা, বিলং করে কিনা, এটাই তো আপনাকে দেখতে কিন্তু হবে। ভাই আইটিসি সোনার ছাড়া, আমার আইটিসি সোনার মানে আমার কাছে কলকাতার একটা লাক্সারিয়াস হোটেল। আমি কি করতাম এখন কোন? আমাকে এরকম আপনার সাথে সোনার সম্পর্ক থাকতে পারে। আমরা যাব শেখ ফরিদের কাছে। শেখ ফরিদ, আপনার দাদি শাশুড়ি যদি এই বক্তব্যটি শুনতেন, আমাদের এই আইটিসি মিনিস্টারের যে ঘরে ঘরে জান্নাত পৌঁছে দেওয়া বা কি বলে ইন্টারনেট পৌঁছে দেওয়া, এই ব্যাপারে যদি একটু আমাদেরকে জ্ঞান দিতেন। আমার দাদি বা আমার নানি যদি শুনতো তাহলে বলতো যে এটা কি, এটা কোন এলাকার চুন, কোন এলাকার সুপারি মনে করতো।
সে কিছুই বুঝতো না এটা আসলে কি বলতে চাইছে। সে ভাবতো এটা কোনো পান সুপারি মন্ত্রী বোধ এটা বলতো বড় জোর। আর যদি আমার দাদা শুনতো তাহলে দাদাই হয়তো কোনো হুক্কা মুক্কার নাম কইলো কিনা, কলকির নাম কইলো কিনা। আবার আমার একটা ভাতিজা আছে গাঞ্জা খাওয়া উস্তাদ, 16 বছর বয়সে সে গাঞ্জার কলকি ফাটাই ফেলছিল। ও যদি শুনেও মনে করবে এটা কোনো গাঞ্জার কোম্পানি। আচ্ছা। মানে আসলে এই মন্ত্রী আমাদেরকে আসলে মানে এই মন্ত্রীরা আমরা কি আ ইহা লইয়া আমরা কি করিব বলিয়া আপনার মনে হয়? কেন আপনি যদি জামাত যদি হিন্দু কৃষ্ণ নন্দীকে লইয়া বল রাধা বল বইলেন দাড়িপাল্লা টেনে তোল বলতে পারে, তাহলে আপনি এই মন্ত্রীর নাম কেন মানবেন না? ও কি দুষ্টা করছে আমার বুঝাই বলেন। রাইট। ওকে আমরা অনেক ভুলে গেছেন সেটা হচ্ছে এই জামাতিরা মানে বসছে সংসদে উনি অনেক বছর পরে 2001 সালের পরে, আবার তো 26 সালে বসলো 25 বছর পরে। না 26 এর না। নো। আই এম কমপ্লিটলি ডিসএগ্রি উইথ ইউ। জামাত হচ্ছে কি ক্ষমতায় এসেছে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ। এবার বলেন। না, সংসদে যায় নাই, ওটা সংসদ ছিল না, আনঅফিশিয়াল ডিপ স্টেট ছিল। এখন তারা সংসদে বসে, সংসদের কথা বলতেছি। সংসদে জামাত ঢুকতে পারছে এবং তারা বলতেছে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে প্রজন্মকে জানাবে। আপনি কিসের মধ্যে আছেন ভাই? এরা মুক্তিযুদ্ধ, জামাতের কাছ থেকে এখন আমরা ইতিহাস জানবো, যে ইতিহাস আওয়ামী লীগ 72 থেকে 75 সাল পর্যন্ত কাউকে জানতে দেয় নাই। বুঝতে পারছেন? ওই ইতিহাস তারা এখন সব জাতিকে জানায় দিবে। ওরা জানাবে কি? রাগ করেন কেন? আপনি কি জানেন আলবদর আমগর জামালপুরে হয়েছিল? আপনি জানতেন? আমরা জামালপুরের লোকই জানি না। ওরা এগুলো জানাবে আলবদর জামালপুর হয়েছিল, আল শামস কই হয়েছে এখন আমি জানি না। ওরা জানাবে আরেকটা কি যেন বানাইছিল ভুলেছে। তারপর ওরা জানাবে যে কোথায় কোথায় গিয়ে ওরা চোখ রাখতো, নাক রাখতো, নারীদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে রাখতো। এগুলো তারা জানাবে, এগুলো তো আওয়ামী লীগ জানায় নাই। তারপর আওয়ামী লীগ আরো কিছু জানায় নাই। সেটা হলো যে আওয়ামী লীগ তো কোনোদিন রাজাকারের লিস্ট করছিল, রাজাকার লিস্ট করে মুক্তিযোদ্ধাদের লিস্ট করছে। তার মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা চলে গেছিল 1 লাখ, 2.5 লাখের মধ্যে। কেউ বলে দুষ্ট লোকেরা। জামাত এখন অরিজিনালি রাজাকারের লিস্ট দেখায় বলবো যে রাজাকার ভাতা দিব, আল শামসের ভাতা দিব, আল বদরের ভাতা দিব। তো নতুন ইতিহাস জানান, ঠিক আছে, ওয়েলকাম জানান। আপনি তাদের ওয়েলকাম না জানিয়ে রাগ করেন কেন? জামাতের উপরে তো কেন রাগ করেন? আপনি দেখেন নাই জামাত নতুন ইসলাম নিয়ে আসছে? জামাতে ইসলাম নিয়ে আসছে। কৃষ্ণনন্দীকে ইসলাম কায়েম করে আপনি জানেন না? আপনি দেখেন নাই? আবার ওই যে কি আমাদের 501 কি যেন মৌলবী মামুনুল হক ঝর্ণা আপারে নিয়ে এসে খিলাফত কায়েম করবে। আপনারা কেন আপনারা এগুলি বুঝতেছেন? এদের কাছে শিখতে হবে। কি জানেন আপনারা? আপনারা আসলে এখন আমি উল্টা গালি দেই। আপনারা কি বুঝবেন? আপনারা সব সুন্দরী মানুষ, আমার মতো কালা হইতে হবে, তাহলে আপনারা বুঝবেন। কিচ্ছু নাই, মাথার মধ্যে কিচ্ছু নাই। ওকে, মোচালা ফরিদ, আমরা আপনার কাছে আবারও আসবো। ফারহানেন্দ্রা, আমরা হচ্ছে গিয়ে আপনার রূপ চেহারা নিয়ে এখানে আমরা অনেক প্রশংসা শুনতে পাচ্ছি। আপনি একটা জিনিস হয়তো মানে খেয়াল করেছেন, আমাদের মানে যে বর্তমান সরকারের যে সমস্ত মন্ত্রী মিনিস্টার রয়েছেন, তারা শুধু এই কথাটি না যে একজন এভাবে বলেছেন যে সমঝোতার ভিত্তিতে যেটা নেওয়া হয় সেটা চাঁদা না। রবি শস্য। হ্যাঁ, এবং এর ভিত্তিতে আমাদের একজন নায়ক, যিনি একসময় নায়ক ছিলেন, দুর্দণ্ড প্রতাপে নায়কগিরি করেছেন, যার নাম হচ্ছে সোহেল রানা। উনি বলেছেন যে কিছু মন্ত্রীর মুখে আসলে টেপ আটকায়া দেওয়া উচিত। এটা যেমন আপনার কাছে একটা প্রশ্ন, তার পাশাপাশি আমাদের আরেক নায়ক, যাকে হচ্ছে গিয়ে যে সবসময় মৌসুমীর চাবুকের বাড়ি খেয়ে নায়ক হয়েছে, যার নাম হচ্ছে আমি জানতাম আপনি শেষে মৌসুমীর ভাতারের দিকে যাবেন। ঠিক করতেছেন না। এ বলেছে যেটা, সেটি হচ্ছে গিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পরে আমাদের এই ভূমিয়ে যে একজন নেতা তৈরি হয়েছে তার নাম হচ্ছে ওসমান হাদি। তো ওসমান হাদির সাউয়া নিয়ে উনি যখন মঞ্চে আবির্ভূত হলেন, ওনার সাউয়া থেকে শুরু করে ওনার মাউয়া পর্যন্ত, মানে এই যে ট্রানজিশন টাইমটা, অর্থাৎ উনি যখন জান্নাতে 72 হোর সভাপতি গেলেন, এই মাঝখানের সময়টা উনি কি বাল ছেড়েছেন, একটু যদি আপনি আমাদেরকে ফিরিস্তি দিতেন। ওনাকে আমাদের এই নায়ক মহাশয় কেন আসলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর, আপনি জানেন নিশ্চয়ই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হচ্ছে সেই ক্লিকবাজ, 1 মিনিট একটু ফরিদ ভাই, সেই ক্লিকবাজ যে হচ্ছে 70-এর নির্বাচনকে সে বয়কট করেছে, যে ভোটের আগে ভাত চাই। এটি নিয়ে আমার একটি বড় ভিডিও আছে, আপনি আশা করি দেখেছেন। একটু যদি আমাদের এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং মাওলানা আব্দুল হামিদ খান সাউয়া এটা যদি কম্পেয়ার করতেন প্লিজ। আমাদের আব্দুল হামিদ খান ভাসানী সেই মাওলানা এমন একটা পিস, টিটো ভাই, এই পিসটা 71-এর মুক্তিযুদ্ধের সময় কলকাতায় বসে বসে ইন্দিরা গান্ধী সরকারের হাত থেকে
মাসোহারা নিত মান্থলি, এবং ৭২ সালে বাংলাদেশে ফিরে এসে সে বলছে বাংলাদেশের উচিত না খাইয়া হইলেও অস্ত্র বানানো ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য। এটা আমরা খুব প্রচলিত দেখি। আমি একদম শিওর না এটা শিবিরের একটা প্রোপাগান্ডা হইতে পারে সামহাও। ফরিদ ভাই এটা পরে কাউন্টার দেন, আমি আমার বক্তব্যটা শেষ করি। তো এইটা আমরা দেখে থাকি যে মাওলানা ভাসানী এই কথা বলছে, কিন্তু মাওলানা ভাসানী ইন্দিরা গান্ধীর সরকারের কাছ থেকে হাত পাইতে যে টাকাটা নিত সেটার তো প্রমাণ আছে না? ওই ইন্ডিয়ান কাগজপত্র লাড়া দিলেই বাইর হয়ে যাবে। তখন হ্যাঁ, তখন সরকারের আন্ডারে কে টাকা, কারণ তার ওই বয়স ছিল যে সে মুক্তিযুদ্ধে যাবে। অবভিয়াসলি উনি বয়স্ক ছিলেন, অনেক বয়স্ক লোক গেছে, তাতে কি হয়েছে? মাওলানা ভাসানীর বয়স ছিল না, যেটা যাই বলেন। তারপরও বঙ্গবন্ধু তাকে যথেষ্ট সম্মান দিয়ে বাংলাদেশে রাখছিল। রাজনীতির মঞ্চে দুইজন প্রতিপক্ষ থাকার পরও কখনো তাকে অসম্মান কিন্তু করে নাই। সকালে দুপুরে দিনের বেলায় তারা দুইজন প্রতিপক্ষ হিসেবে ঝগড়াঝাটি করছে, রাতের বেলা দুইজন একসাথে ডিনার করে আবার বুদ্ধি পরামর্শ নিছেন। কারণ যেহেতু উনি বয়স্ক, অভিজ্ঞতার একটা দাম তো আছে, উনি যতই আলবাল কথা বলুক অভিজ্ঞতার একটা দাম তো আছে। বঙ্গবন্ধু তাকে সেই জায়গাটা দিছিলেন, কিন্তু বঙ্গবন্ধু মরে যাওয়ার পরে তার কি বক্তব্য ছিল? পাইছেন কোথাও কিছু? পাইছেন কোথাও কিছু? যেটা বঙ্গবন্ধুর হত্যাকে এক ধরনের জাস্টিফাই করে গেছে। হ্যাঁ, আমি এটা পরে বলতেছি। প্রথম কথাটা হচ্ছে ৭৪-এ যখন আমেরিকানরা বাংলাদেশে যে খাবারের জাহাজ আসতে না দিয়ে দুর্ভিক্ষটা যে ঘটাইছিল, যে দুর্ভিক্ষর কারণে বলা হয়েছে যে বঙ্গবন্ধু দুর্ভিক্ষ ঘটাইছে, অ্যাজ ইফ বঙ্গবন্ধু ৭ পথ দিয়া খাইতো সারাদিন, সে সব খাইতে খাইতে মনে করেন শেষ করে ফেলাইছে। ৯ মাস পাকিস্তানের জেলে বন্দী ছিল, তো বুঝেন নাই? তো এই জন্য দেশে ফেরার পর দেশে যা ছিল সব একাই খায় ফেলছে নিজের বংশ গোষ্ঠী নিয়ে, এই জন্য ৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছে। কিন্তু তারা এইটা বলে না যে ১৬ই ডিসেম্বর যখন মুক্তিযুদ্ধ শেষ হয়, আমরা বিজয় দিবস পালন করি, ৭২ সালে ১০ জানুয়ারি দেশে ফিরলেন এবং সরকারের যখন দায়িত্ব নিলেন রিজার্ভে ছিল মাত্র $20 না $10, সম্ভবত $20 ছিল। এবং কিসিঞ্জার বাংলাদেশকে বলছিল যে তলাবিহীন ঝুড়ি, তুমি কি ধরনের হেল্প চাও? তখন বঙ্গবন্ধু বলছিলেন যে আমার কোনো হেল্প লাগবে না, তুমি বাংলাদেশ থেকে কি হেল্প চাও আমাকে বলো। বুঝতে পারছেন? বঙ্গবন্ধু ছিলেন সেই মানুষ, কিন্তু আমাদের মাওলানা প্রতি পদে 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 বঙ্গবন্ধু সরকারকে অসহযোগিতা করছে। ৭৪-এ যখন দুর্ভিক্ষ হইল এবং আমাদের সো কল্ড বাসন্তীর জাল জড়ানো ছবি আসলো, সবচেয়ে বেশি লাফাইছিল এই মাওলানা। বুঝতে পারছেন কি বলে লাফাইছিল বলেন তো? ভারত বাংলাদেশকে কিনে ফেলছে, ভারতের কাছে বঙ্গবন্ধু বাংলাদেশ বেচে ফেলছে, ভারত আমাদের চুষে খাইতেছে, ভারত আমাদের সব সোনাদানা ধন সম্পদ যা আছে নিয়ে ফেলতেছে। যুদ্ধ হইছে পাকিস্তানের সাথে, ভারত কাছে আয়া ভাই। এখন আপনি আপনার সেকেন্ড মাওলানা আব্দুল হামিদ খান হাদির কাছে আসি। সেই হাদি দেখেন, আমি অসংখ্য মানুষকে জিজ্ঞেস করছি যে তার মহান কি অবদান কি বাংলাদেশের রাজনীতিতে। কেউ বলতে পারে না যে তার কি অবদান। আমি কোথাও কারো কাছে আজ পর্যন্ত শুনতে পাই নাই যে তার বাংলাদেশের রাজনীতিতে কি অবদান আছে। ৫ই আগস্টের আগে তাকে কেউ চিনতো না, কিন্তু একদিন ঠাস করে বরিশাল থেকে সে আইলো, বরিশাল্লা লঞ্চে ঝুলে, এখন তো লঞ্চে ঝুলে আসতে হয় না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করে দিয়ে গেছেন, এখন আর কাউকে লঞ্চের পুটকি ধরে ঝুলে আসতে হয় না। সবাই মনে করেন ৬ আগস্টে তাকে চিনতেন না, আমি চিনতাম না। ইনফ্যাক্ট আমি গন্ধ পায়া প্রথমে আমি তাকে চিনলাম। আমি তাকে চিনছি আর শাওয়ার গন্ধে যখন সোশ্যাল মিডিয়া মামা করছে তখন আমি জানলাম যে আমি আরেকটু আগে চিনছি টিটো ভাই, আমি আরেকটু আগে চিনছি। হ্যাঁ, আব্দুল হামিদ খান শাওয়াকে আমি আরেকটু আগে চিনছি। সেটা হচ্ছে 25 সালের ফেব্রুয়ারি মার্চের দিকে খুব সম্ভবত, যখন তারা প্রথম দনকিলাব মঞ্চ নিয়ে শাহবাগে বসলো, ৪-৫ জন মানুষ, কোনো মানুষ নাই, কিছু নাই। দনকিলাব আপনি জানেন না? সেই মঞ্চ নিয়ে যখন রাস্তায় বসলো, বসার পরে আমি খেয়াল করলাম খুবই নোংরা বিশ্রী জঘন্য চেহারা। এখন বলেন এবার আপনি চেহারা নিয়ে এত জাজ করেন কেন ভাই? যে লিডার হবে তার শুধু গলার জোর থাকলে হয় না, তার একটা কি জানি বলে এক্সটার্নাল একটা জেস্টার, একটা পশ্চারেরও ব্যাপার থাকে, যে সে লিড করবে তার একটা ব্যাপার আছে। যে কারণে দেখবেন আর্মিতে বা মিলিটারিতে একটা নির্দিষ্ট হাইটের লোকজন নাই। কেন নাই? যদি সাইড ফুটি মাল নেয়, সাইড ফুটি মাল রেখে মানুষের পিছন থেকে দেখতে পাইবো? আপনি আমাকে বলেন, যদি একটা লম্বা চওড়া হাট্টা কাট্টা একটা লোক যদি তাদেরকে লিডিং
লিড না করে, যে বঙ্গবন্ধুর যে দৈহিক যে আকৃতি, বুঝতে পারতেছেন, শেরে বাংলায় কে ফজলুল হক বঙ্গবন্ধু না, যে দৈহিক যে আকৃতি ওটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কারণে লিডার চুজ করতে হয় বুঝে শুনে। তা আমি প্রথমে খেয়াল করলাম, কারণ আমি যেরকম পলিটিক্যাল কালচারে বড় হয়েছি টিটো ভাই, আমাদের পলিটিক্যাল কালচারে আপনি দেখেন আমাদের নেতা পুরুষ বলেন নারী বলেন প্রত্যেকেরই একটা জেস্টার আছে, আইকনিক একটা অ্যাপিয়ারেন্স আছে পাবলিকলি, যেটা দেখলে মনে হয় যে না উই ক্যান হিয়ার হিম অর হার, কথাটা শোনা যায়। এই ছেলেটা যখন ডন ক্লাব মঞ্চ নিয়ে আসলো, আমি চিন্তা করলাম এই বৃষ্টি চেহারা দেখতে, চুলের সিঁড়ি নাই, দাড়ি মোসার কোনো সিঁড়ি সাদ নাই। আমি না আমার একটা পোস্টও আছে অলরেডি, যে এইরকম চেহারার নেতা যারা চুজ করে ওদের ভবিষ্যৎ আমার বোঝা হয়ে গেছে। আমি এটা পোস্ট করছি গত বছরই 25 সালেই, তখনও কিন্তু আমি হাদির নাম জানি না, আমি খালি চেহারা দেখি ডন ক্লাব মঞ্চ নিয়ে যেতাম। এখন আমাকে বলেন বরিশাল্লা মনো একটা ঢাকা শহরে আইসা ডন ক্লাব মঞ্চের মতো একটা ডন ক্লাব কালচারাল সেন্টার একটা বিশাল করে খুলে ফেলে, এত টাকা সে কই পাইলো? ক্রাউড ফান্ডিং এর সোর্সটা আমরা একটু জানতে চাই, আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করে না। দেখছেন কাউকে জিজ্ঞেস করতে যে ডন ক্লাব মঞ্চের এত টাকার সোর্স কই থেকে, কোত্থেকে আসছে? কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, মানে এইটা দেখানোর জন্য যে ডন ক্লাব মঞ্চের টাকা পয়সা কোত্থেকে আসে, এই জন্য আমরা দেখলাম যে একটি ছোট্ট একটি শর্ট ভিডিও মঞ্চস্থ করা হইলো, একজন আইসা তার পকেটে টাকা ঢুকাই দিল এবং বলছে ও মা কে ঢুকিয়ে দিয়েছে, আমি তো তাকে চিনি না। কিন্তু পরে দেখা গেল তার সাথে তার মানে অনেক ধরনের সম্পর্ক আছে আর কি। হ্যাঁ, অনেক ধরনের টাকার লেনদেন তার সাথে হয়েছে, অনেক ধরনের যোগাযোগ আছে, খুব পিতলাপিরিতের লোকজন। মনে করেন ওরা ভুলে গেছে এই যে আমাদের যে আপনার যে প্রিয় আইটিসি মন্ত্রী, সে বলছে যে ঘরে ঘরে ইন্টারনেট দিব, ওই ইন্টারনেটের বদৌলতেই আমরা এসব দেখে ফেলেছি, বুঝেছেন? ইন্টারনেটের বদলে আমরা দেখে ফেলেছি। সেই ডন ক্লাব কালচারাল সেন্টারের এত টাকা বা এত রমরমা দবদবা কই থেকে আসছে? কেউ কি জিজ্ঞেস করছে যে এরকম বাংলা মোটরের মতো একটা পয়েন্টে বিশাল একটা অফিস নিয়ে এত সুন্দর ডেকোরেশনের ইন্টেরিয়র করা একটা জায়গায় মানে কি পরিমাণ এক্সপেন্সেস লাগতে পারে আপনার আমার সবারই ধারণা আছে। আপনি অনেকদিন আগে দেশে আসছেন, তাতে কি হয়েছে? বাংলাদেশের জায়গার মানে বিল্ডিং এ বা একটা অফিস ভাড়া নিলে কিরকম খরচ আপনার তো অবশ্যই আইডিয়া আছে, তাই না? আমারও আছে। কই থেকে আসছে কেউ কোশ্চেন করে না, না। কিন্তু এটা দুয়ে দুয়ে 4 মিলানো যায় যখন দেখি আমাদের প্রিয় আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব যখন একদম সবার আগে হাদির কোলেগে উঠা বইসা পড়ে। আপনি কি কানেকশনটা ধরতে পারছেন যে এতগুলা টাকা কই থেকে আসছে? মাহমুদুর রহমানের পাসপোর্ট চেক করলে যেরকম বোঝা যায় সে কিভাবে ওইখানে নাগরিকত্ব পাইছে, তেমনি এই ডন ক্লাব মঞ্চ আর মাহমুদুর রহমানের গলাগলি, সে তো নিজের নামে কিছু এন্ডোর্স করতে পারবে না, সেই জন্য এই খাসিটাকে রেডি করে আনছে। আমি আজকে একটা রিল দেখছি, আমি মনে হয় ইরিলেভেন্ট কথা বলছি, তারপরে এই কথাটা আমার বলতে হবে। আজকে আমি একটা রিল দেখছি, নামটা ভুলে গেছি, উনি যদি লাইভ দেখে থাকেন উনি বলবেন এসে কমেন্টে। উনি বলছে যে হাদিকে আমরা 5 আগস্টের পরে কেউ চিনতাম না, তাকে পরিচিতি পাওয়ানো হইছে সে যখনই হাঁটে, ঘুরে, কাশে, পা দে, চোদে, প্রতিটা টাইম ক্যামেরা ধরে ধরে তাকে মিডিয়া হাইপ দেওয়া হয়েছে। সেরকম একটা পিস রেডি করা হচ্ছে কোরবানি করার জন্য। নেক্সট একটা পিস রেডি করা হচ্ছে কোরবানি দেওয়ার জন্য, সেটা হচ্ছে আমাদের প্রিয় ডার্বি। ডার্বি যেখানেই যাচ্ছে ক্যামেরা, ডার্বি যেখানে যাই বলতেছে সেটাকেই তারা মিম বানাচ্ছে। মানে ডার্বিকে এখন তারা আবার একটা মানে বলে না যে বলি দেওয়ার আগে পাঠারে খুব সাজানো হয়, ব্যাপারটা ওই রকম হয়ে গেছে। আমি এরকম একটা রিল দেখছি, যদি না হয় সেটা ডিফারেন্ট ইস্যু, বাট আমরা কিন্তু হাদির কেসে এটা দেখছি। হাদিকে খুব খুব করে মিডিয়া হাইপ দেওয়া হয়েছে, খুব মিডিয়া রিচ দেওয়া হয়েছে। প্রত্যেকটা মানুষ মানে কোথা থেকে সে আসছে। এখন আপনি বলবেন হাদির অবদান কি? হাদির একমাত্র অবদান ওই যে আপনি যেটা বলছেন না, সৌয়া থেকে মাউয়া ছিঁড়া ফেলানোর অবদান, যেটা আমাদের পলিটিক্যাল কালচারে কোনোদিন ছিল না এরকম বৃষ্টি কথাবার্তা, সেইটা প্রপারলি ইন্ট্রোডিউস করে দিয়ে গেছে। কিন্তু এখানে আবার একটা কথা শুনবেন, হাদি যখন এই কথাগুলা বলছে, আমাদের ভুস্কি যদি সেটা 60 বছরের ভুস্কিও হইতে পারে, আবার 18 বছরের ভুস্কিও হইতে পারে। যেমন আমাদের সুরভি, আন্ডার এজ সুরভি, চিনছেন না সুরভিকে? মাল্টিপ্লাকটা যে নানান কলেজের ড্রেস ঘুরায় ঘুরায় পরে, এখন আবার হিজাব বাইন্দা এসে কার বাচ্চা হারানো মার অ্যাক্টিং শুরু করছে। তো ওই সুরভি থেকে শুরু করে আমাদের কি জানি বলে এই বেটিটার নাম কি, দিশাহারা পারুল পর্যন্ত সাউয়া হাদির ভক্ত। তো কিন্তু সেম কথা যখন আপনি আমি বলি তখন হয়ে যায় এদের মুখ খারাপ, বুঝছেন? তেরা কুত্তা টমি, মেরা কুত্তা কুত্তা, ব্যাপারটা হয়েছে এরকম। তো এই যে আপনি আপনি কি জানেন বলছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং মাওলানা আব্দুল হামিদ খান সাউয়া হাদি, এই দুইজনের মধ্যে বেসিক্যালি আমার কাছে কোনো তফাৎ মনে হয় না।
দুইজনের একটাই কথা ছিল, দুইজনের কথাবার্তা আপনি অনেক সাদৃশ্য পাবেন, গালিগালাজ গুলা যদি সাইডে রাখতে পারেন দেখবেন যে মুক্তিযুদ্ধ নিয়ে মাওলানা ভাসানীর কোনো সে নাই। আমরা তার পক্ষ থেকে ৭৫ সালের পরে যতদিন উনি বেঁচে ছিলেন, আমি ভুলে গেছি উনি কবে মারা গেছেন, সরি, ওনার মুখ থেকে কোনোদিন কোনো বক্তব্য বের হয় নাই যে ৭৫ নিয়ে ৭১ নিয়ে। উনি সবসময় ইন্ডিয়ারই দোষ দিয়ে গেছেন এবং আমাদের শাওয়াহাদিও সেম কথা বলে গেছে, মুক্তিযুদ্ধ একটা স্ক্যাম, মুক্তিযুদ্ধ হচ্ছে ইন্ডিয়ার চাপায় দেওয়া যুদ্ধ। ৪ রাজাকার যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ৪ জনের নামে ঢাকা ভার্সিটিতে ৪টা গেট করা হবে, ৪ শহীদ। বুঝতে পারছেন? এই হচ্ছে তাদের আদর্শ। আমার এসব বলতে ভালো লাগে না, আমি খুবই অপছন্দ করি। কিন্তু আমাদের এই প্রিয় শাওয়া ভাইয়াকে আবার শুইতে হইছে ভারতীয় বংশোদ্ভূত কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। চিন্তা করছেন? সে তার কবরে কিন্তু সারা সোশ্যাল মিডিয়া আপনি দেখবেন অস্থির হয়েছে, ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক। টিটো ভাই কি আজকে ঘুমাইতেছে নাকি বাল? ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক কয়ে একদম তোলপাড় করে ফেলছে, কিন্তু তার কবরের মধ্যে লেখা হয়েছে আধিপত্যবাদ বিরোধী মতবাদের জন্য। এখানে একটি কথা আমার একটু ইনপুট দিতেই হবে, সেটি হচ্ছে গিয়ে হাদি কিন্তু বলেছিল যে তার যদি মৃত্যু হয় তাহলে তার কবর যেন তার বাবার পাশে দেওয়া হয়। তাহলে এই যে আমরা সেটা ব্যবস্থা করব, আমরা মানুষের মানে লাস্ট উইশ সেটা আমরা ফুলফিল করতে পারি। আওয়ামী লীগের সেই হ্যাঁ তার গোলাম আজম বাবার পাশে হাদির কবর নিয়ে যাব এবং সেখানে নেরি কুত্তা দিয়ে আমরা পেশাব করাবো, অবশ্যই সে তার পূরণ করে দেবো আমরা। করবো না। এখন আপনি যে এই যে নায়ক আঙ্কেলের যে কথাটা বললেন, নায়ক আঙ্কেল পেট কে নায়ক বলেন, পেট কে নায়ক। মৌসুমীর চাবুকের বাড়ি খেয়া যে ওই ইয়া করতো, কি বলে এটাকে, টর্চার সেক্স যে পছন্দ করে আমার ধারণা, হি লাইকস টর্চার সেক্স। চাবুকের বাড়ি খাইতে খাইতে সে ভুলে গিয়েছে তার স্ত্রী মৌসুমীর প্রথম সিনেমাটা যে কিয়ামত থেকে কিয়ামত, ওইটা হিন্দি সিনেমার কপিরাইট কিনে এনে বাংলায় বানানো হয়েছে। কিয়ামত সে কিয়ামত, হ্যাঁ, ওইটাকে বাংলায় করা হয়েছে। সে কি এটা জানে না? নাই, নকল করছে। কিনে আনে নাই, কবে কিনে আনছে হ্যাঁ, কিনে আনছিল। এবং ওমর সানি হচ্ছে সেই রকম একটা হিপোক্রেট ধার্মিক। আমাদের বাংলাদেশের মানুষ এরকম তো পছন্দ করে, আপনি জানেন। তার বউ বাচ্চা বিয়ানোর সময় হয়ে আমেরিকায় গিয়ে বাচ্চা পয়দা করছে যেন আমেরিকান সিটিজেনশিপ পাওয়া যায়। সেটা আমরা ছোটবেলাতেই শুনছি, বুঝতে পারছেন? মৌসুমী এখন আমেরিকাতে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে, কারণ যেহেতু বাচ্চা সিটিজেনশিপ এখানে আমি ইন্দ্রা আপনার কাছে আবার আসবো আমরা। আপনার কথার মধ্যে আরেকটা ছোট্ট একটা ইনপুট দিয়ে নেই, সেটি হচ্ছে মিডিয়ায় কাজ করার দরুন মৌসুমীর সাথে আমার, মৌসুমী আপাই বলবো, ওনাকে আমি রেসপেক্ট করি। উনি অনেক সম্মানী একজন মানুষ এবং ওনার আমি দেখেছি ওনার পড়াশোনাটাও বেশ ভালো। তা আমার একটাই আক্ষেপ যে মৌসুমী কিভাবে ওমর সানির সাথে সংসার করে এবং কি কারণে সংসার করে, কোন জায়গায় আটকে আছে। কারণ মৌসুমী আপা যেটা হয়েছে, উনি অত্যন্ত পার্সোনালিটি ওয়ালা একজন মানুষ। হয়তো মানে কথা বলবে আপনার সাথে তুই তুকারি কয়ে আয় পাশে বস, কিন্তু ওনার যে পড়াশোনা আছে, ওনার যে পার্সোনালিটি আছে, এটা ওনার সাথে যারা ডিপলি আমরা কি বলে, আমরা যদি আউট অফ ক্যামেরা বা আউট অফ দ্য রেকর্ড যারা ওনার সাথে আমরা কথা বলেছি বোঝা যায়। আমার খুব আক্ষেপ যে মৌসুমী আপা কি কারণে ফেসেছে। থ্যাংক ইউ ফারহানা ইন্দ্রা। শেখ ফরিদ, আমরা আপনার কাছে যাব। এই যে পুলিশ হত্যা নিয়ে যে কথাগুলো চলছে, যে পুলিশ হত্যার বিচার আপনি নিশ্চয়ই দেখবেন, আমি দেখেছি ভিডিওটি। সেটি হচ্ছে দিশেহারা পারুল অথবা দিশেহারা পারুলি বেগম এর একটি ভিডিও, মানে এটি লাইভ করেছে 9 মিনিটের একটি লাইভ, এবং 9 মিনিটের লাইভে বোঝা যাচ্ছে যে তার মুখ টুক শুকিয়ে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং সে বারবার, আমি ভিডিওটা যদি পারি একটু দেখাই, মানে এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না, তারেক রহমান এটা করবেন না। কারণ মনে হয় আরো কিছু শুকিয়ে গেছিল, এটা আপনি সেন্সরশিপের জন্য বলতে পারতেছেন না। হইতে পারে, আমার ওইসব দিকে নজর নাই। আমি মানে স্বর্গের দেবী ইন্দ্রা আবার হাসে এই কথা শুনে, সামালতার খেলে ইশারা বিকাবি আদিও শুকায় যাইতে পারে। সালাম, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। কাজের বেটি শৌখিনার মতো দেয়া যায়। লাইভে আসবো, চেষ্টা করছিলাম, লাইভে আসতে পারছিলাম না। একটা নিউজ নিয়ে লাইভে আসলাম, ধরেন কতগুলো কথা বলার জন্য, যেটা হচ্ছে গিয়ে সম্ভবত পুলিশ হত্যাকাণ্ডের বিচার মানে হচ্ছে কি জুলাইয়ের এবং দেখেন, এই এদিকে তাকান, যে সমস্ত পুলিশ প্রশ্ন আছে মনে হইতেছে বিপর্যস্ত হত্যা করা হয়েছে বা হত্যা হয়েছে কিনা, পুলিশ হত্যা এই শব্দগুলো ব্যবহার করাও ঠিক না। কত বড় তুতিয়া, কারণ পুলিশ কতবার ঢোক গেলে হত্যা করা হয়নি,
যেটা হয়েছে জুলাই অগাস্টে আমরা সবাই দেখেছি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক প্রত্যেকে হচ্ছে সাক্ষী। সরকারে আপনারা কে আসছেন, কোথা থেকে আসছেন? হ্যাঁ, আমাকে রিকানেক্ট করতে হচ্ছে। আপনারা দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে এসছেন, কিভাবে আপনারা এসছেন এবং কতগুলো আসনে কিভাবে আপনারা জিতে এসছেন আমরা সবাই সেটা জানি। যে কাজটি আপনারা করবেন না, যে কাজটি আপনারা করবেন না, যে কাজটি আপনারা করবেন না, সেটা হচ্ছে বাংলাদেশে পুলিশ হত্যার নামে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অবস্থান আপনারা নেবেন না। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না দেশের পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যেতে। আমাদেরকে টেস্ট করেন না, চ্যালেঞ্জ করেন না, এই কাজটা করেন না। আমরা শুধু না এর তালিবর্ষ ও অন্তস্থায়কার এত ধার, বাবারে বাবা। আমি চিন্তা করছি যে ফরিদ ভাই যে কি পরিমাণ ভয় পাইছে এবং তাদের মধ্যে এখন পর্যন্ত কি মারাত্মক লেভেলের মানে ডর জারি রাখনা চাই। না 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 সেটা না, মানে তারা হচ্ছে গিয়ে তারা মনে করতেছে যে তারা আবারও যদি বলে যে রাজুতে আয়, তাহলে মনে হয় আসলে কেউ রাজুতে আসবে। আর ডাকিলে রাজুতে, এখন যদি এরা বলে রাজুতে তো দূরের কথা, যদি বলে সোরের দিন উদ্যানে আয়, আমরা পেটিকোট খুলে খাড়াই আছি, তারপরে লোক খুঁজে পাবে না। এ পারু মারু পার, আমি দুঃখিত এই শব্দ উচ্চারণ করার জন্য। না এখন যেটা আপনি দেখেন এই যে যেই ঘটনাটি ঘটেছে, মানে এটা যে এমন খুব অফিসিয়ালি নতুন করে এভাবে বলছে তা কিন্তু না। কোন একটা প্রশ্নের জবাবে বা এরকম কোন একটা মানে তাতে ভয়ে পুটকি থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত শুকায় গেছে গা। এখন যেটা ঘটনা সেটা হইল গিয়া আপনি এই মহিলার হুমকি দেখেন, মানে আমাদের পরীক্ষা করবেন না, আমাদের পরীক্ষা করতে কি করবি তুই? 5ই আগস্টের সময় তো দেশে কিছু করতে পারলি না, তুই তো ছিলি অস্ট্রেলিয়ায়। করতে পারছে। আপনারা কেন এটা বলতেছেন ফরিদ ভাই? আপনারা আমি একটু থামাই দিয়ে কথাটা বলি। আমরা দেখতে পাইছি এই দিশাহারা পারুল আপা সারা জীবন হাফ প্যান্ট পরে বগল কাটা জামা পরে ঘুরে বেড়াইছে, কিন্তু সে যখন জামাতের সাথে জোটে গেছে মাথায় প্রথমবার হিজাব ছাড়া ছবি দিছিল বলে তার পোস্টার ব্যানার নামায় ফেলতে হয়েছিল। আপনারা অবগত আছেন অবশ্যই, এটা নিয়ে আমরা কথাও বলছিলাম আনসেন্সর্ডই। তো এখন ইলেকশন শেষ, টুক করে তার ঘোমটা গালি খুলে গেছে, বুঝতে পারছেন? দেখছেন তাকে জীবনে এত বড় বড় জামা কাপড়ে কেউ দেখে নাই। এই গত 18 মাসে তাকে যত বড় বড় জামা কাপড়ে দেখা গেছে, তার সারা জীবনে তাকে কেউ এত বড় বড় জামা কাপড়ে দেখা নাই। জামাত শিবির, এই জামাতে ইসলাম একটা কাজ অন্তত করাইতে পারছে যে পারুল আপাকে বড় বড় জামা কাপড় পরাইছে কিছুদিনের জন্য। এবার আমি আপনার কাছে একটু জানতে চাইবো, সেটি হচ্ছে এই যে ফাঁকা বুলি, এর পাশাপাশি যে কি ইন্ডেমিনিটি যেটা তারা করেছে, মানে এই সবকিছু মিলিয়ে এবং আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই পুলিশ প্রশাসন যদি কোনো কারণে বেঁকে বসে এবং পুলিশ প্রশাসন যদি কোনো কারণে তারেক রহমানের সাথে অসহযোগিতাপূর্ণ আচরণ করা শুরু করে, তাইলে যেটা হবে তাইলে হচ্ছে গিয়ে তাদের ইন্টারনাল যে প্রশাসন দেশের ভেতরে যারা দেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা আসলে কোনোভাবে রান করতে পারবে না। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি রান করাতে না পারে তাহলে এই সরকারের পতন অবশ্যম্ভাবী। মানে তাহলে দেখা গেছে যে ওই কথাটাই থাকবে যে আমাদের চুপ্পু কাকু যাদেরকে শপথ পড়াইছে তারা কেউ 1.5-2 বছরের বেশি টিকতে পারে নাই। ইটস রিয়েলি ট্রু। আমি একটু এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই, গা ঝাড়া দিয়ে উঠে একটা কফি নিয়ে বসে আমাদেরকে এই বিষয়ে কিছু জ্ঞান দেন। ধন্যবাদ আপনাকে। শোনেন, আমি বারবার যেটা বলি আমার জীবনের অভিজ্ঞতা আর কি, আমার জীবন থেকে, লাইব্রেরি থেকে বই পড়ে বলতেছি না, শুনে বলতেছি না। আমার ধারণা এই হাতি এটা শোনা কথা, কিন্তু পুলিশ আর প্রস্টিটিউট এরা কিন্তু কোনো কিছু বলে না, এরা সব মনে রাখে। মানে এই পুলিশ ভুলে যাবে এই আশাটা কেন করেন? বিএনপি বিচার করবে কিনা বা মক্কা বহুদূর, আওয়ামী লীগও যদি বিচার না করে আপনি কি মনে করছেন পুলিশ এদের ছেড়ে দিবে? মানে পাগল হয়েছেন? পুলিশ মায়ের লাং হইলেই তারে বিশ্বাস করা যায় না, আর আমার ওই ভাবির পোলাদের এরা ছেড়ে দিবে? আপনি এটা বিশ্বাস করেন? ভাবির পোলাদের মায়ের হাঙ্গা, শাশুড়ি তো দূরের কথা, মায়ের হাঙ্গা দেখা দিবে এই বাংলাদেশের পুলিশ? আপনি লিখিয়ে রাখেন। বিএনপি এই যে 48 ঘন্টা বয়ান দেওয়ার পরে ঘুরে গেছে, কারণ এরা তো মুসলেখা প্রধানমন্ত্রীর, মুসলেখা সংসদের, মুসলেখা সরকারের, মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী। তাই 48 ঘন্টার মধ্যে শাহবাদী গ্যাং এবং আমার ভাবির পোলা এবং ভাবির মাইয়াদের হুমকিতে 48 ঘন্টাতে পাল্টে গেছে। তো পুলিশ কি তাই নাকি? পুলিশ বসে থাকবে আপনি আশা করতেছেন? পুলিশ ছেড়ে দিবে?
আপনি নিজেও একটা প্রতিষ্ঠানে আপনি একটা সরকারি আপনি সেনাবাহিনীতে চাকরি করতেন। আপনি বলেন তো আপনার সেই কলিগেরা এখনো যদি তাদের নির্মমভাবে কেউ মারে, আপনি তখন চাকরি করেন, আপনি বসে থাকবেন? আপনি তো খেপে যাবেন তাদের প্রতিশোধ নেওয়ার জন্য। এই যে আমরা অল্প কয়েকজন মুক্ত চিন্তক, হাতে গোনা বাংলাদেশের ২০ জনের বোধহয় হবে না যদি কর দিয়ে গোনা শুরু করি, আমরা কথা বলি। একজন যদি বিপদে পড়ে আমরাই তো চেঁচামেচি শুরু করি। আমরাই ছাড়ি না। আপনারা এই যে জঙ্গি একটা ইয়েতে গেছিল ইন্ডিয়াতে। ঘেঁটি ধরে দিল্লি থেকে আপনারা বাইর করে দিছেন না? দিছেন কিনা? আপনার হাতে তো প্রশাসন ছিল না, ক্ষমতা ছিল না। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা পোস্ট, ইউটিউবে কিছু কথা, ফেসবুকে কিছু কথা। তাই আপনি সুযোগের সদ্ব্যবহার করছেন। আর পুলিশের হাতে আইন আছে, পুলিশের হাতে অস্ত্র থাকবে, পুলিশের হাতে রাজনৈতিক ক্ষমতা থাকবে তাদের মানে বিশেষভাবে। তো পুলিশ ছেড়ে দিবে এটা আশা করেন কেন? আমার ভাবির পোলাদের, আমার ভাবির মাইয়াদের, শাশুড়ি এবং মায়ের ২ টার হাঙ্গা পুলিশ দেখাই দিবে। আপনি এটা দেখে যেতে পারবেন। আপনি দেখবেন, আমি দেখব। আরো কত কিছু ঘটবে। আপনি যদি এদের সঠিকভাবে আইনের মধ্যে না যাইতে দেন, পুলিশ ভিন্নভাবে এই কাজটা করবে। আপনি সেনাবাহিনীর লোক, আপনি ভালো করেই জানেন যে যারা প্রশাসনে থাকে, যাদের হাতে অস্ত্র থাকে, ক্ষমতা থাকে, তারা কিভাবে দিনকে রাত, রাতকে দিন করতে পারে। এই পারুলেরে দেখবেন যে এমন মাশাআল্লাহ মনে করেন যে এর পাছা কখন ফুইলে পাউরুটি হয়ে যাবে টেরই পাবে না। ওর পাছা হাতায় দেখবে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে গা। বলে কিভাবে হইলো? আমি তো জানি না। পুলিশ তো কোথায় পুরা এরে পিটাইয়া মনে করেন যে ময়মনসিংহে পাউরুটি বানায় হবে পারুলের পাছা। আপনি নিশ্চিত থাকেন, পুলিশ করবে না। পুলিশ কত কিছু করে শুনেন। কয় বাঘে ছুইলে ১৬ ঘা। ১৮ আর ২ টা কম কইছেন। ২ টা বাঘে ছুইলে ১৮ ঘা। পুলিশে ছুইলে কয় ঘা? ৩৬ গা। জি। ঠিক আছে? সুতরাং আপনি এটা আশাই করেন না। মানে আপনি সাইফুল বাতিন টিটু এবং আমরা এই যে ইন্দ্রাণী, এমনকি মানবাধিকার কর্মী আমরা যারা আছি, আমরা যারা সমাজকর্মী আছি, তারাও যত চাপা মারি এদের বাঁচাইতে পারব না। পুলিশের হাত থেকে আপনি এদের বাঁচাইতে পারবেন না। পুলিশ দিন শেষে পুলিশেরই থাকে। পুলিশ কারো হয় না। পুলিশ তুমি কার? যখন যে আমার। আর যখন যে তার হবে না, পুলিশ নিজেই নিজের হবে। টেরই পাবে না এরা। কোন সময় কি হাতে ধরায় দিয়ে দেখবেন রাস্তার মধ্যে গায়েব হয়ে গেছে। কোন সময় কারে পাঠায় দিবে। আরে ভাই, বাংলাদেশের একজন পুলিশের কথা মনে আছে? কি যেন এসপি বাবুল নাকি কি যেন নাম ছিল? ওই হুম, ছিনতাইকারী একটা দিয়ে কিন্তু তার বউরে মেরে ফেলাইছিল। মনে আছে? হুম, হুম, হুম। ছিনতাইকারীদের বউ মেরে ফেলাইছে নিজে। মাইরা কি সুন্দর নাটক করছে। এই পুলিশই তো। পুলিশ বসে থাকবে। আপনি কি বলেন? পুলিশ ওই এক আসামিরে বলব যে, "তোর তোর রিমান্ডে নিমু না বা তোর মামলার চার্জশিটে নাম দিমু না বা দিলেও দুর্বল করমু। এই কামটা করে আসিস।" খালাস হয়ে যাবে। টেরই পাবে না। পুলিশ আপনি মনে করেন, আমি বলি রাজনৈতিক কারণে আপোস বিএনপি তো করে ফেলেছে। ধরে নেন, কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বলি, ধরে নেন আওয়ামী লীগও আপোস করে ফেলল। কারণ ক্ষমতার সামনে অনেক কিছু মানুষ ছাড় দেয়। ক্ষমতার জন্য যদি আমার ভাবির পোলাদের দেখে তারেক রহমান প্যান্ট খুলে ফেলায়, নিজের প্যান্ট নিজেই খুলে দেয়, নিজের গামছা, নিজের লুঙ্গি নিজেই খুলে ছেড়ে দেয়, তাহলে ক্ষমতার জন্য তো আওয়ামী লীগও কোনোদিন আপোস করতে পারে। যে এই বিচার করলে তুমি আওয়ামী লীগ বলতে পারে বিচার করবো না। কিন্তু পুলিশ বসে থাকবে, পাবলিক বসে থাকবে। আপনি নিশ্চিত থাকেন সেনাবাহিনী যখন বেড়াকে ফিরে যাবে, আরে ভাই পুলিশও লাগবে না। পুলিশও লাগবো না, শুধু সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যাইতে দেন। আমার ভাবির পোলাদের বিএনপিরে উষ্টাবো টের পাবে না। পাবলিক উষ্টাবে টের পাবে না। পরে ওই যে খালি দেখবে যে পাছা একেকজনের পাছা ফুলে না, ময়মনসিংহে আমি পাউরুটি আমি হয়ে আমি যাইতেছে। আমি বুঝতে পেরেছি এখন শেখ খুঁজে ফরিদ। পাবে। আমার কথা বুঝতে পেরেছি। কিন্তু আমার প্রশ্নটা এই জায়গায় যে ধরেন আ আমাদের আ তারুণ্যের অহংকার ভাইয়া সেদিন চিন্তা করে ব্যক্তিগতভাবে যে, "না, আমি বিচারে যাব না।" এটা কি তার ভবিষ্যৎ রাজনীতি করার জন্য বাংলাদেশে একজন প্রাইম মিনিস্টার হিসেবে কি এটা উনার কি অত্যন্ত ভুল সিদ্ধান্ত হবে না সঠিক সিদ্ধান্ত হবে বলে আপনি মনে করেন? ভুল হলে কেন এটা ভুল তো হবে? ভুল তো স্বাভাবিক ব্যাপার। মানুষ ভুল করতেই পারে। মানুষ জীবনে ৫০ টা কাজ করলেও ৫ টা ভুল হইতে পারে, ১০ টা ভুল হইতে পারে। কমসে কম তো একটা ভুল হয় না। মানুষ তো দেবতা না যে তার ভুল হবে না। ভুল হতেই পারে। এটা তো ব্লান্ডার করেছে। তারেক রহমান এই যে ৪৮ ঘন্টা সে যে ইউটার্ন এ চলে গেল তার মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী। এটা তো ব্লান্ডার। দাবা খেলা আপনি তো জানেন। দাবা না, খেলায় যদি আপনি একটা ব্লান্ডার করেন, আপনার পরাজয় নিশ্চিত। আপনার জিতা গেমে আপনি হেরে মানে জিতা হুয়া বাজি আপ হার যায়েঙ্গে। কেউ আপনাকে তারেক রহমানকে গান গাইতে হবে কিছুদিনের মধ্যেই। জিতি হুয়া বাজি হার গে হাম। সেই গানটা গাইতে হবে। আপনি নিশ্চিত থাকেন। পুলিশ বিট্রে করবে। আপনি নিশ্চিত থাকেন। পুলিশ বিট্রে করবে। শুধু বিট্রে না, তারেক রহমানের জীবন নাশ হয়ে যেতে পারে। একটা পুলিশ যদি খালি একবার ভাবে যে জান থাকুক আর যাক, পুলিশ ভাইয়ের বদলা নিবে, এই খতরা কিন্তু তারেকের উপর দিয়ে যাবে। সে কিন্তু যেচে ফাঁসির দড়ি কাঁধে নিতেছে।
বরং উনি যদি এই পুলিশ হত্যার বিচার করে, অন্তত আগামীতে জুলাই সন্ত্রাসী আন্দোলনের সহযোগী হিসেবে অন্তত তার ফাঁসি হবে না। কিন্তু এখন তো আগামীতে তারেক রহমানের ফাঁসি হবে। কারণ এটা তো আপনি বাঁচে যেতে পারবেন না। ভাই এটা তো প্রকাশ্য করেছেন। প্রকাশ্য করেছে আমার ভাবির পোলারা, এবং সেটা প্রকাশ্য স্টেটমেন্ট দিয়েছে। এমন না যে এটা আপনি রিমান্ডে নিছেন, ইন্দ্রাণী বাড়িতে গিয়ে আদর করে ফিডার খাওয়ায় বলছে বাবা বলো, বলো, তা তো বলে নাই। আপনিও রিমান্ডে নিয়ে আন্ডা দেন নাই। আমিও তারে নিয়ে কবিতা শোনাই নাই, ঠিক আছে? তার মা-বাবারে নিয়ে গালি দিয়ে কবিতা শোনাই নাই। যে সেই কারণে সে বলে দিছে। তাই না? তারা নিজেরাই বলছে কে কোথায় বোম মারছে, কে কোথায় গুলি করছে, কে কোথায় আগুন লাগাই দিছে, কে কারে মারছে, কে কারে ধরছে। এসব তারা নিজেরাই বলছে। মানে ক্ষেতের ঢেল ক্ষেতেই ভেঙে রাখছে। এখন তারেক রহমান যদি এগুলোকে সেভ করে, আপনি যখন ডাকাইতকে রক্ষা করবেন, দিবালোকে প্রকাশ্যে, তখন তার মানে আপনি হয় ডাকাতির সাথে জড়িত, অথবা আপনি তাদের কাছে জিম্মি, অথবা দুটোই, জড়িত এবং জিম্মি। তারেক রহমান তাই। সুতরাং এর দায়ভার তারেক রহমানকে নিতে হবে। এই পুলিশ হত্যার দায়ভার তারেক রহমানকে নিতে হবে। নিতেই হবে। উনি বাঁচতে পারবেন না। পাশাপাশি সারা পৃথিবীতে কি মেসেজ গেল, এবার গেল এটা দেশে। পৃথিবীর কথা শুনেন। দেশটা তো এখন পৃথিবীতে এখন গ্লোবাল একটা গ্রাম, গ্লোবাল ভিলেজ, রাইট? কারণ এখানে বদবায়ু ত্যাগ করলে ইউক্রেনে যায়, ইউক্রেন থেকে পেশাব করলে ওই গন্ধ পাকিস্তানে পড়ে, তাই না? ওই যে ইরানে দেখছেন একটু ফটকা ফুটছে, বাংলাদেশে তার আওয়াজ হয়, তাই না? এখন তো পৃথিবী গ্লোবাল। তো পৃথিবীতে কি মেসেজ গেল? তো পৃথিবীতে একটা দেশ আছে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী মেরে ফেললে কোনো বিচার আচার হয় না। এখন কি করতে হবে জানেন? এই পুলিশ বাহিনীর নিরাপত্তার জন্য আমাদের পাবলিক বাহিনী গঠন করতে হবে, পুলিশকে নিরাপত্তা দেওয়ার জন্য। এছাড়া তো উপায় নাই। যে পুলিশের আপনি মনে করেছেন ভাই ভুলে যাবে, অপেক্ষা করেন না, দেখতে থাকেন না। 5 বছর অনেক সময়, তারা তো মনে করতেছে 5 বছর ক্ষমতায় থাকবে। আমি তো দোয়া করি তারা 5 বছর থাকুক। আমি তো দোয়া করতেছি, কিন্তু সমস্যা হইলো আমার দোয়াটা কবুল হবে না। এটা হইলো মায়ের। কারণ কি জানেন? কারণ এখনই তারা যা করতেছে, প্রথমত আপনি দেখেন তাদের কথা, একটা মন্ত্রী, আপনি বলেন এক মন্ত্রীর নাম বললেন, তিনি তার মন্ত্রণালয়ের নামই জানে না। না। তিনি তার মিনিস্ট্রির নামই দেখালাম বলতে তো পারে না। আপনাকে দেখালাম। আমার তো মুখের কথা দিয়ে হ্যাঁ, আমি আমি ভাবছিলাম কি আপনি মজা করছেন, ঠাট্টা করছেন। আমি আসলে জানতাম না। আপনি তো এবং যদি একবার বলতো স্লিপ অফ টাং হতো। আমরা অনেক শব্দ উচ্চারণ করি। না, ভুল সে হয়ে ওই যায়। অনেক পুরো শব্দ বক্তব্যে ৪ বার করে সেই মানে সে আমি বারবার দেখলাম এটা রিপিটিং হচ্ছে। আমি মানে বিশ্বাস করেন লাইভে ছিলাম দেখে, মানে আমার দম বন্ধ হয়ে হাসতে বদবায়ু ত্যাগ করে দেওয়ার অবস্থা হয়েছিল। আমি বুঝতেই পারলাম না। বুঝলাম যে বেটা তোরা হইলি মুসলেখা মন্ত্রী। তাই বলে কথাবার্তা গুলো বলতে পারবি না। এটা আমরা বুঝতে পারি না। মানে কি আর বলবো রে ভাই। তবে একটা কথা বলি, বিএনপি কিন্তু একটা ব্লান্ডার করেছে। এই ব্লান্ডারের কারণে তারা আওয়ামী লীগকে দাওয়াত দিয়ে আনতেছে। বলতেছে না আওয়ামী লীগের অফিস বন্ধ, আওয়ামী লীগের পথ খুলে, আওয়ামী লীগের অফিস বন্ধ করলো কি? আওয়ামী লীগের জন্য দরজা খুলে গেছে। এরা জানেই না। পুলিশ এখন পুলিশ লীগ হয়ে যায়। আওয়ামী লীগ দরকার নাই। বর্তমান বাংলাদেশের পুলিশ এখন পুলিশ লীগে পরিণত হবে। এবং এর 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 রাগ ক্ষোভ কার উপরে যাবে? এর আগে তারেক রহমানের হাড্ডি-গুড্ডি ভেঙে দিছিল না সেনাবাহিনী? আগামীতে দেখেন পুলিশের আর হাড্ডি-গুড্ডি ভাঙে কিনা। আমি এই চিন্তায় আছি। কিন্তু আমি চাই না যে রাজনীতিবিদদের সাথে পুলিশ বা সেনাবাহিনী খারাপ ব্যবহার করুক। কারণ আমি রাজনীতিবিদদের শ্রদ্ধা করি। কারণ আমি জানি আমরা যতই চাপা মারি, বাংলাদেশকে ঠিক করতে গেলে, অর্থাৎ আপনি যদি দাও বানাইতে যান, কুড়াল বানাইতে যান, খুন্তি বানাইতে যান, শাবল বানাইতে যান, কামারই লাগবে। ওটা আপনিও পারবেন না, আমিও পারবো না, ইন্দ্রাণীও পারবো না। যেমন খেতা সেলাই করতে ইন্দ্রাণী লাগবে, ওটা আপনিও পারবেন না, আমিও পারবো না। তাই না? ইন্দ্রিনী আবার হাল সেলাই চাষ করতেছে এখন? হ্যাঁ? ইন্দ্রিনী কি হ্যাঁ, খাতা হ্যাঁ। সেলাই? হ্যাঁ, ওই দেখেন না খেতা সেলাই করতেছে। কারণ মেয়ে মানুষের কাম হইলো যখন কোনো কাম থাকে না তখন খই বাজে আর খেতা সেলাই করে। ওই ইন্দ্রাণী এই কাম করতেছে। আমগরে কয় আমরা ঘুমাই। হে দেন ওই নিশ্চিত হয় নইলে মাফলার বুনাইতেছে। বুঝতে পারছেন? নইলে নাতিন জামাইয়ের জন্য মাফলার বুনাইতেছে। যাই হোক, যেটা বিষয়, যেটা বলতেছিলাম, তারেক রহমান একটা ব্লান্ডার করেছে। এটা সম্পূর্ণ সুফল আওয়ামী লীগ ভোগ করবে। এটা ভালো করেছে তারা। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। মানে পুলিশকে এখন পুলিশ লীগে পরিণত করে ফেললো এই ব্লান্ডার করে। এর খেসারত তাদেরকেই দিতে হবে। যেমন আওয়ামী লীগ মৌলবাদী শক্তির সাথে আপোস করে দিন শেষে কিন্তু আওয়ামী লীগকে খেসারত দিতে হয়েছে এবং হবেও। তেমনি তারেক রহমানকে এই যে আমার ভাবির পোলাদের সাথে, এই জুলাই সন্ত্রাসীদের সাথে, এই জুলাইয়ের খুনিদের সাথে, পুলিশ হত্যাকারী, মানুষ হত্যাকারীর সাথে বিএনপি আপোস করলো, এটা বিএনপির জন্য বুমেরাং হয়ে যাবে এবং তারেক রহমানের জন্য এটা একটা এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে, তিনি এটা দেশে বিদেশে এটা এটা তিনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি দেখেন পৃথিবীর কাছে এটা হাস্যকর। একটা দেশের পুলিশ বাহিনীর কে হত্যা করে ফেললো, তার বিচার করার সক্ষমতা এই দেশের রাষ্ট্রের মুসলেখা প্রধানমন্ত্রী নাই। তাহলে সেই দেশ সম্পর্কে বিশ্বে কি মেসেজ গেল? আমার আগে এটা আপনি বুঝান। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ।
সে ঘুরিতে আপনার কাছে ফিরবো। আমরা একটু সুন্দরীর কাছে ঘুরে আসি। সেটি হচ্ছে যেটি বিষয় ফারহানা ইন্দ্রা সেটি আ যে হেনা কোথায়? হেনা যে ভোট একটি হয়েছিল, আমি সেই হেনার কথা বলছি। যে টাঙ্গাইলের পাপ্পারাজের হেনা। আ যে আ চাচা হেনা কোথায়? এখন ধরেন এই যে ভোট হয়ে গেল, হেনা প্রহসন হয়ে গেল। এই হেনা প্রহসনের ফলে এখন আমরা যদি জিগাই যে চাচা হেনা কোথায়? আমরা যদি ইউনুসরে যাই জিগাই যে কোটি, কোটি টাকা খরচ করে ব্যালট ছাপিয়ে মানে করে এই যে হেনাকে তোমরা এনেছিল, হেনার কি হয়েছে? এবং হেনাকে কি আমাদের তারেক খেয়ে দিছে? আমাদের তারেক আঙ্কেল বা তারেক ভাইয়া কি হেনাকে খেয়ে দিল? এই যে শপথ গ্রহণ ২ ধরনের ৩ লেয়ারের ৪ লেয়ারের শপথ গ্রহণ ছিল বা মানে এখন এই হেনা কোথায়? হেনাকে কেন বেল দিচ্ছে না? এবং এই কে আসলে কেন দিয়েছিল? এবং এই হেনার পরিণতি কি আসলে ফারহানা ইন্দ্রা? আপনি যে আসলে এই যে আপনি যে ঘুমিয়ে থাকেন, আপনার যে হিসাব থাকে না এটাতে বোঝা যায়। কারণ হচ্ছে গতকালকে অথবা গত পরশুই আমি দেখলাম এখনো ভোট গণনা চলছে। আচ্ছা, কি আচ্ছা। বলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ হাসা কথা। মিছা কথা, মিছা কথা। আমি এরকম শেখ একটা হাসিনার নিউজ দোসর। দেখলাম। আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দোসর মিথ্যা কথা কইতাছে। এখনো ভোট অ্যাডজাস্টমেন্ট চলছে। এটা না গত ২৮ তারিখেই আমি দেখছি। ফেব্রুয়ারি মাস তো ২৮ দিনের, আজকে যেহেতু ১ তারিখ আমি ২৮ তারিখেই দেখছি। ইলেকশন শেষ হয়ে যাওয়ার ১৫ দিন ১৬ দিন পরে এখনো তারা ভোট গুনে, গুনে মিলাচ্ছে। কারণ হচ্ছে এটা আমাদের নুনুসের করে যাওয়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ইলেকশন ছিল। বুঝছেন না? বলছিল না? যে সেই মানে রকম একটা ব্রহ্মাণ্ড নাকি বুঝলাম না একটু বুঝিয়ে বলতেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ইলেকশন সে করে দিয়ে গেছে। চিন্তা করেন, সরকার কি গঠন বললেন? হয়ে সরকার চালাইতেছে দেশ। আমাদের পরাধীন মন্ত্রী মুসলেকা মন্ত্রী দেশ চালাইতেছে, কিন্তু এখনো ভোট গণনা চলতেছে। হেনা ভোট অ্যাডজাস্ট করার জন্য। এই যে আমাদের তারেক ভাইয়া যে ইলেকশন করতেছে আরকি, তারেক ভাইয়ার মাইয়া বা যে কেউ যে উপনির্বাচনগুলো হবে, সেখানেও কি আমাদের হেনা থাকবে? তারেক ভাইয়া যদি হেনা ভোটে সরি না, আমি অলরেডি এরকম একটি সংবাদ দেখেছি যে কোন একটা জায়গায় সব মিলিয়ে ১০ লাখ হেনা বেশি ছিল। হ্যাঁ, হ্যাঁ। এত হেনা দিয়ে কি হবে? এত হেনা দিয়ে এই হবে যে তারেক ভাইয়া যদি এখন আবার জুলাই সনদ অনুযায়ী শপথ নেয়, তাহলে কিন্তু তার এমপিত্ব বাদ। আচ্ছা, আচ্ছা। যেটা জামাত অলরেডি করে বসে আছে। হুম, হুম, হুম। আমরা এটা নিয়ে বলছি, যারা সংবিধানই মানে না, যারা জুলাই সনদ দিয়ে দেশ চালাইতে চায়, তারা তো তাইলে সংবিধানের বাইরে কাজ অলরেডি করে ফেলছে। তাহলে তো তাদের এমপিত্ব নাই। তাদেরকে আবার নতুন করে ইলেকশন দিয়ে জিতে আসতে হবে। তারা এই হুম, হুম, চ্যালেঞ্জ দিতে রাজি না। কারণ তারা অনেক দর কষাকষি করে ইলেকশনে জিতে তারপর সংসদে গেছে। যেটা আমি বলছিলাম যে জামাত অনেক বছর পরে আবার সংসদে ঢুকতে পারছে। ২৫ বছর পরে তাদের মুরাদ হুম। হইছে ঢোকার। কারণ এই যে আমাদের যে পরাধীন মুচলেকা প্রধানমন্ত্রী, সে আ এই সুযোগটা তাদের করে দিচ্ছে নানান দর কষাকষি। যেটা আপনারা বলতেছিলেন পুলিশ হত্যার বিচার নিয়ে, সেটা আমি বলি। ৭৫ সালের পরে যখন ৭৭ সালে আমাদের প্রিয় মাগুর গিয়া ক্ষমতায় বসলো, সে ইনডেমনিটি কিন্তু দিছিল। কি ক্ষমতায় বসলো? মাগুর গিয়া, আপনি জানেন না? ভুলে গেছিলাম। মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, তো মাগুর গিয়া যখন ক্ষমতায় বসলো, সে কিন্তু বঙ্গবন্ধুর খুনিদের ইনডেমনিটি আগেই দিছিল। এরপরে মনে করেন পাকাপোক্ত করছে সবাইকে, নানান দেশে সরি এম্বাসেডর হিসেবে বানাইছে। চিন্তা করেন, একটা জাতির পিতা একটা দেশের রাষ্ট্রপতিকে হত্যা করার পরে তাদের পুরস্কার ছিল ফরেন এম্বাসেডর পোস্ট। বুঝতে পারতেছেন? তো হুম, হুম, তার হুম। পুত্র সেম দিকে আগাচ্ছে। আপনারা মানে খেয়াল করেন, আমাদের কে যেন বলছিল, নুনুস বলছিল, এবং আমাদের ফাতুকি ভাই বলেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, প্রিয় ঢেঁড়স চাষী ফারুকী ভাই বলেছে, তারেক রহমান তার বাবার দেখানো পথেই হাঁটছেন। ডেফিনিটলি বাপের দেখানো পথে হাঁটছে। এই যে আপনারা যে বললেন যে পুলিশ হত্যার বিচার ২৪ ঘন্টার মধ্যে উল্টায় গেল, ৪৮ ঘন্টা বলছেন, আমি তো দেখলাম ২৪ ঘন্টার মধ্যে উল্টায় গেছে। কিন্তু দেখেন ২১ বছর পরে হইলেও শেখ হাসিনা ৯৬ সালে বসে ৭৫ হত্যার মামলা দায়ের করছিলেন এবং সেগুলোর রায় বের করে ছাড়ছেন। নরহত্যা কোনোদিন তামাদি হয় না। এটা কোনোদিন কোথাও মাফ হয় না। কেন হয় না? কারণ এটা আপনি একটা মানুষকে আঘাত করে মেরে ফেলছেন। তাইলে বলেন যে এই যে ১৪০০ মানুষ সো কল্ড, তার মধ্যে আবার অর্ধেকের বেশি মানুষ আওয়ামী লীগের।
এই লিস্টের নাম তোলা। আমি একজনের নাম বলি, যেটা আপনারা সবাই চিনবেন, যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, ওনার এপিএস তাকে কি যেন মোল্লা নাম ওই লোকটার, ওকে মেরে ওই লিস্টে নাম তুলে দিছে জুলাই শহীদ হিসেবে। চিন্তা করেন। তারা না, ঝুলাই রাখছিল ওকে। আমি আপনাকে আরো কিছু, আপনি যখন এই বিষয়টি বললেন তখন আমি আপনাকে আরো কিছু তথ্য দিয়ে রাখি। সেটি হচ্ছে যশোরের জাবের হোটেল লুট করতে গিয়ে ওখানে 22 জন মরেছে। তাদের জুলাই শহীদের তালিকায় যেমন নাম আছে, তেমনি পাবনার সাথিয়া সম্ভবত আওয়ামী লীগের লিডারের বাড়ি লুট করতে গিয়ে দুই জামাতের লিডারের ছেলে এবং 2 জন বিএনপি লিডারের ছেলে, তারা হচ্ছে গিয়ে পুড়ে অঙ্গার হয়ে গেছে। তাদের নাম যেমন জুলাই শহীদের তালিকায় আছে, ঠিক তেমনি গাজী গ্রুপের গাজীর যে প্লাস্টিক ফ্যাক্টরি, ওইখানে সম্ভবত 120 জন না কজন মরছে, তাদেরকেও আমরা দেখেছি এই জুলাই শহীদের তালিকায়। সরি ফর ইন্টারাপ্ট, প্লিজ কন্টিনিউ। তো এই জুলাই শহীদদের এক সেকেন্ড ইন্দ্রা, এক সেকেন্ড আরেকটা যোগ করে দেই। যাত্রাবাড়িতে নারী ধর্ষণ করছে, তাকে ছাত্র ওই জুলাই সন্ত্রাসীরা মেরে ফেলছে, তারও শহীদ বানায় রাখছে। আলহামদুলিল্লাহ, এটা তো ওদের কাছে এক্সপেক্টেডই, বুঝেন নাই? ছাত্রী যত শহীদের সংখ্যা বাড়বে তত টাকা মারার সুযোগ হবে, মানে এইরকম। জুলাই ফাউন্ডেশন 100 কোটি টাকা ছিল, যেটা সার্জি স্যার আমাদের বাইয়া নিয়ে গেছে, দেখেন নাই? শুধু একটা জিনিস বাদ রাখছিল, যে সমস্ত শিশুদের মাদ্রাসা ছাত্ররা বলাৎকার করে এই মাসে মেরে ফেলছে, এদের শুধু জুলাই শহীদ বানানোটা তারা ভুলে এটা না, এটা বানাইতে না, সেটাও তো আপনি বলতে পারবেন না। তুক্কু ভুলে গেছে, এটা হইতে পারে, আমরা জানি না। আচ্ছা, যেটা বলতেছিলাম, এরা যে এত কিছু করতেছে 75 সালটা দেখেও তারা শিক্ষা নেয় না। আমাদের তারেক ভাইয়া কিন্তু, সে যে পরাধীন মন্ত্রী ফরিদ ভাই বললেন না, মুসলেকা প্রধানমন্ত্রী, তো সে নানান জায়গায় তার ল্যাঞ্জাটা আটকা, বুঝছেন? বেশি লড়াচড়া করলেই ল্যাঞ্জায় টান পড়ে, মাঝে মধ্যে একটু ফোঁস করে উঠে, বুঝছেন না? প্রত্যেক মানে অসুখের তো ওষুধ আছে, প্রত্যেক অসুখের আলাদা আলাদা ওষুধ। মানে মাঝে মধ্যে তার ফোঁস করে উঠতে মন চায়, বুঝেনি তো? যেহেতু সে যেন তেন ভাবেই হোক, সরকারে তো বসে প্রধানমন্ত্রী তো সে হয়ে গেছে, এটা তো ডিনাই করার কোনো ওয়ে নাই। নুনুসকে আপনি যত গালাগালাজি করেন, সে কিন্তু একটা ইলেকশন দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারটা তারেক রহমানের হাতে তুলে দিয়ে গেছে। সো আমরা তো তাকে ডিনাই করতে পারতেছি না সামহাও। যেমন নুনুস যেমন নানান জায়গায় জুতার বাড়ি খায় আসছে, তারেক রহমান হয়তো এতটা খাবে না, বাট অ্যাজ এ টেররিস্ট সে নানান জায়গায়, ধরেন হয়তো সে ওই কি জানি বলে, অ্যাটেম্পটই নিবে না। নুনুস যেরকম ভাবছিল যে তার যেরকম ফেম, সে যেখানেই যাবে সবাই তার জন্য লাল গালিচা বিছাইয়া গোলাপ ফুল ছিটাবে, তো তারেক যে এরকম রিস্কেই যাবে না, আমার যেটা মনে হচ্ছে। সে সেফ খেলবে, যে জন্য দেখেন সে মাঝে মধ্যে নানান কিছু করতে চায়, যেমন পুলিশ হত্যার বিষয়টা যেটা সে করতে চাইছিল, কিন্তু ওই যে বললাম না, তার ল্যাঞ্জা আটকে আছে, ওই ল্যাঞ্জায় টান পড়তেই সে আবার মোচড়ায় উল্টা কথা বলছে, না এরকম হবে না। যত যাই করুক, এই নরহত্যার অপরাধ কোনোদিন তামাদি হয় না, এটা আইনের ভাষায় বললাম, এটা কোর্টে সম্ভবত এই ভাষায় বলে, তামাদি হয় না। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, মাঝখানে আপনারা দুজন হান্দায় গেলেন, সেটা হচ্ছে যে এই যে সোকল যে 1400 শহীদ যাদের কথা বলা হয়, সেলফ ডিফেন্সে গেছে কিছু মানুষ, এটা আমি একেবারেই অস্বীকার করবো না। আপনি যখন থানায় হামলা করবেন, 15 জনের উপর জন্য 5000 মানুষ গিয়ে ঘেরাও দিবেন থানা, পুলিশ অবশ্যই ফায়ার করবে, কিন্তু কোনো সন্দেহ নাই। কিন্তু যে 7.62 মিলিমিটার বুলেটে মরে গেছে, তার দায় তো পুলিশের না, কোনোটাই অ্যাকচুয়ালি পুলিশের না। পুলিশ হচ্ছে রাষ্ট্রের যান মাল নিরাপত্তা দিচ্ছে, সেই নিরাপত্তার উপর আঘাত আসলে সে ফায়ার করবে, এটাই নিয়ম, এর কোনো ব্যত্যয় হবে না। যেমন আমাদের যে এই গার্মেন্টস শ্রমিকরা যখন আন্দোলন করে, তখন কিন্তু গুলি করে নুনুসের পুলিশ গার্মেন্টস কর্মী মারছে, পুলিশের কিন্তু কোনো দায় আসে নাই, খেয়াল করবেন, পুলিশের দায় আসে নাই। তারপর টিচাররা যখন আন্দোলন করছে, পুলিশ জলকামান দিছে, পিটাইছে, মারছে, কোনো দায় আসে নাই। একজন দেখলাম টিচার মরেও গেছে, পুলিশের গায়ে কিন্তু দায় আসে নাই। সো আলটিমেটলি পুলিশের গায়ে এইগুলার দায় আসবে না, কিন্তু পুলিশ হত্যার জন্য এদের বিচার কিন্তু ঠিকই হবে, এটা আপনারা কোনো মতেই অস্বীকার করতে পারবে না, কেউ পারবে না। এটা বাংলাদেশে ধরেন যদি 50 বছর ধরে নিলাম, কথার কথা, 50 বছর পরেও যদি আওয়ামী লীগ আসে সরকারে, এই বিচার তখন হবে। দরকার হলে কবর থেকে উঠায় ওদের ফ্যামিলির বিচার হবে, তাও এটা হবেই, এর কোনো ব্যত্যয় হবে না। কিন্তু আজকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা দুজনেই যেটা মিস করে যাচ্ছিলেন, আমাদের লাইভের সময় অনেকক্ষণ হয়ে গেছে, আপনারা এই টপিকে কেন যাচ্ছেন না, আমার খুব অস্বস্তি লাগতেছে। আমি আজকে একটা সেলিব্রেশন মোডে আছি, মানে আপনাদের সাথে আমি আর বসবোই না কথাবার্তা বলতে, আপনারা খুব ফাউল লোক।
মানে এত ইন্টারেস্টিং একটা ঘটনা বাংলাদেশে পড়ছে। আমরা তো জানতাম যে আমাদের মুসলিকার প্রধানমন্ত্রী একমাত্র তার লেজ বাঁশের চিপায় আটকা পড়ছে, কিন্তু না, পুরা 18 কোটি চোদনা বাঙ্গু জাতের ল্যাঞ্জা বাঁশের চিপায় আটকা পড়ছে। এরা আজকে খামিনি মরে গেছে এই জন্য কষ্ট পাচ্ছে, কিন্তু খামিনিকে কারা মারছে সেইটা আবার বলতে পারতেছে না। আজাহারি হুজুর কোনো এটাই বলতে বক্তব্য পারছে দিতে পারতেছে না, আমাদের প্রিয় চুম্মা শফিক কোনো বক্তব্য দিতে পারতেছে না। তারা বলতেছে ইরানের উপর আগ্রাসনের বিচার না চাই, না না সবাই না 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 না, তারা যে খোমেনি মরছে, খোমেনিকে যে মারছে, এটার জন্য তারা সরাসরি বিএনপিকে দায়ী করছে। সরাসরি তারা বিএনপিকে দায়ী করছে। এটা আপনি আওয়ামী লীগকে দেখেন দায়ী নাই? করে আপনি দেখেন আমি দেখেন দেখছি নাই? ভারতকে দায়ী করছে। আমি তো আওয়ামী লীগকে দেখি না, বিএনপি কে দেখি না, আমি দেখছি ভারতকে দায়ী করছে। হ্যাঁ, ওই যে ভারত খোমেনির পক্ষে মিছিল করতে যায় বিএনপির বিরুদ্ধে মিছিল করছে দেখলাম। একই মিছিলে আচ্ছা, বিএনপির গালি দিচ্ছে। আমি শুধু দিল্লিতেই দেখছি, বুঝছেন? আমি তো রয়ের এজেন্ট, জানেন, পুরাটাই আমার নির্দেশে চলে। আমার আঙ্গুলি মানে আঙ্গুলের এক ইশারায় আমি রকে না চাই। সো আমি শুধু ইন্ডিয়ারটাই জানি যে ইন্ডিয়া বয়কট বলছে। হ্যাঁ, এই মিছিলেই বিএনপির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। না, কিন্তু 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 আমার কথা হচ্ছে তারা বলছে জুলাই আন্দোলনে তাদেরকে একটা এমবাসি হেল্প করছে, সেফটি দিছে, তাদের সেফ হাউসে রাখছে, খাওয়াইছে, পড়াইছে, তারপর স্যাটেলাইট ফোন, স্যাট ফোন দিছে, সবকিছু দিছে। স্যাটেলাইট ফোন, স্যাট ফোন, চ্যাট ফোন বলি নাই বাল, কানটা নষ্ট, কানে কম শুনি তো। এ লোকের কান নষ্ট। তো সেই এমবাসির নাম তখন তারা না, নিতে পারে না, ওনার সমস্যা আছে, এটা আমরা আগে থেকেই জানি। ফরিদ ভাই, শোনার মানে সমস্যা হাতিতে আছে। সমস্যা। এইভাবে বলবেন না, হাতিতে সমস্যা। তো আজকে তারা সেই আব্বাদের নাম নিতে পারতেছে না। আমি একটা ছবি দেখাই, বাংলাদেশ সরকার বিবৃতি দিছে, সেই বিবৃতির মধ্যেও কারোর নাম নাই। আপনারা আমাদের প্রিয় চুম্মা শফিক কি লিখছে আমি সেটা বলি। ইরান সহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দাবানল হে আল্লাহ তোমার অসীম মেহেরবানিতে নিভিয়ে দাও। সংশ্লিষ্ট সকল পক্ষকে, মাইন্ড ইট, সংশ্লিষ্ট সকল পক্ষকে পবিত্র রমজানের সংযম, সহনশীলতা ও মানবতার শিক্ষা ধারণ করার তৌফিক দান করো। আচ্ছা, আরো অনেক কিছু আছে, বললাম এইটুকুই যথেষ্ট। আধারি কি লিখছে সেটা শুনেন। অস্থিরতার আগুনে পড়ছে জনপদ, চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আল্লাহর আরশের মালিক, জুলুমের অবসান ঘটিয়ে দাও। জুলুম কে করতেছে সেই নাম কিন্তু লয় নাই। আমাদের নাম নিতে মানা, ভাসুরে তো জায়গা মতো ধরছে, নাম কেমনে নিব? আরো ইন্টারেস্টিং জিনিস বাকি। আমাদের যে 16 বছর যে হুজুর কথা বলতে পারে নাই, ইসলাম প্রচার করতে পারে নাই, কিচ্ছুই করতে পারে নাই, আহমদুল্লাহ হুজুর সাহেব, সে লিখছে হে আল্লাহ যুগের ফেরাউন নমরুদদের দম্ভ চূর্ণ করে ধুলায় মিশিয়ে দিন, কিন্তু তাও নামটা লেখে নাই, তাও ভাসুরের নাম বলে নাই। আমি এদের প্রত্যেকের এখানে ব্লক আছি, নাইলে আমি প্রত্যেককে গিয়ে বলে আসতাম আব্বার নাম জানো না তোমরা? ভাসুর আব্বা না, ভাসুর না, ভাসুর বললে হয় না ভাই, ভাসুর বললে রিলেশনটা দূর হয়ে যায়, ওরা তো আব্বা। দেখেন ওই আমাদের জামায়াতের যে এটিএম আজহার, সে বলছে ইরানের উপর আগ্রাসন বন্ধ না হইলে আমরা আন্দোলনের ঘোষণা দেব। কার বিপক্ষে আন্দোলন, কিসের আন্দোলন, কিছুই বলে নাই। এবং বাঙালিরা আজকে সারাদিন নিউজ ফিডে মনে করেন, আমি একদম পিন পতন, আমি একটু বলে নি ফরিদ ভাই, দিচ্ছি আপনাকে, সাইলেন্স দেখলাম, কেউ একটা বার বললো না যে আমেরিকা ইরানের ওপর যে এই অবৈধ আগ্রাসনটা চালাচ্ছে আমরা এর বিরোধিতা করি, আমরা এর প্রতিবাদ করি, কিচ্ছু বললো না। আচ্ছা ঠিক আছে, মানলাম। ভেনেজুয়েলার উপর যখন করছে, প্রেসিডেন্ট মাদুরোকে যখন ধরে নিয়ে গেছে ওয়াইফ সহ, তখন বলে আচ্ছা ঠিক আছে, ওইটা ইহুদি নাসারা দেশ, খ্রিস্টান দেশ, হেরা মারামারি করুক, আমরা কি বালফালা নিয়ে গেছে, তাই না? আজকে দেখলাম বাংলাদেশি শিয়ারা সহি মুসলমান না, কিন্তু খামেনি শিয়া হইলেও বাঙ্গুদের প্রিয় প্রিয় একদম কলিজার টুকরা, হ্যাঁ, রক্ষাকর্তা। গো, এত কথা কইতে পারবো না বল। সেই রক্ষাকর্তা মরে গেছে দেখে তারা কাইন্দা কুইটে ভাষায় ফেলতেছে, কিন্তু একজনও হ্যাশট্যাগ দিচ্ছে না বয়কট আমেরিকা, আমেরিকা নিপাত যাক, এই আমেরিকা ধ্বংস হয়ে যাক, এগুলো কেউ বলছে না। উল্টা আমি যখন পোস্ট করলাম যে আমেরিকার বিচার চাই, সবাই এসে উল্টা আমাকে গালিগালাজ শুরু করছে। একজনও আমার সাথে একমত হইতে পারতেছে না যে আমেরিকার বিচার চাইতে হবে, কারণ তারা আমেরিকা থেকে যে ট্যাং আসে, তারপর আমেরিকা থেকে যে
ওই যে ইসরায়েলি মেটজুল খেজুর আসে, ওইটা জিনিস ছাড়া তো তারা ইফতার করতে পারে না, বুঝেন নাই? এখন বলেন মেটজুল খেজুর আমেরিকার কোথায় হয়? কোথাও হয় না, মেটজুল খেজুর হয় ইসরায়েলে। সেইটার মধ্যে লেখা থাকে a product of Philistine, Palestine, আর বাঙ্গুচোদনারা সেটা মনে সুখে কিনা খায়া মনে করে যে তারা প্যালেস্টাইনকে সাহায্য করতেছে, ও টাকাটা দিতেছে আসলে ইসরায়েলে। চিন্তা করছেন এই চোদনার জাত নিয়ে মানে কি অবস্থা, কি অবস্থা। মানে আমি মনে করেন আজকে সারাদিন ধরে, আজকে তো রোববার, লাকিলি মিলে গেছে আমাদের আজকে আনসেন্সর, আমি বসে আছি যে একটা মানুষ অ্যাটলিস্ট পোস্ট করবে, মিনিমাম একটা মানুষ যে আমেরিকার বিচার চাই, একটা মানুষ কোথাও নাম নেয় নাই। খালি এই যে এরকম ইনাইয়া বিনা, হে আল্লাহ সব ঠান্ডা করে দাও, হে আল্লাহ সব মিটাইয়া দাও, কেন, কি কারণে? আমরা যখন দেখছি এখানে আবার আমাদের হাদির নাম চলে আসে, হাদি যখন টপকায় গেল তখন আমরা দেখছি তারা ইন্ডিয়ান এম্বাসি ভাঙতে চলে গেছে, সারা দেশে নানানখানে এই করতেছে সেই করতেছে। আজকে তাদের পান প্রিয় রাহবার, কলিজা রক্ষাকর্তা, আর কি কি জানা আছে, এত করতে পারবো না, খামেনি মারা গেছে। তারা আমেরিকান এম্বাসিতে একটা ঢিলো ফুলও ছিটাইতে পারে না, একটা ফুলের ঢিলো যদি মারতো তাও আমি মনকে বুঝাইতাম যে তারা ইমান, ইমান নাই, এদের ইমান নাই, এদের কারো ইমান নাই। একদিক দিয়ে দুই দিয়ে এক ভাঙবে না ফরিদ ভাই। ইন্দ্রা আপনি একটু শেষ করেন, আমাদের লাইভটা প্রায় শেষ হয়েছে, আমি ফরিদ ভাইয়ের কাছে একটু যাব। আমি 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 বলছি, আমার খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, শেখ ফরিদ, আমরা লাইভটি শেষ করে নিয়ে আসছি। আশা করি আপনার সকল ধরনের সমস্যা শেষ। আপনি এবার যদি শেষ বক্তব্য দিতেন। শেষ বক্তব্যটা হইলো, এবার যদি আমি যেটা বলবো উপর দিক থুতু দিলে নিজের গায়ে পড়ে, বাম রাজনীতি করার লোক তো আমি। এইবার তো কমিউনিস্ট পার্টির কথা চলে, কমিউনিস্ট পার্টির প্রতিবাদটা দেখছেন আপনি? আমার প্রিয় দলের মহামান্য কমরেডদের মিছিলটা তো দেখেন নাই আপনারা? তাদের মিছিলে লেখা ছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আর কিছু লেখা ছিল না। ওইখানে যে মার্কিন হামলার প্রতিবাদে মিছিল লেখা ছিল না, আমার একজন পাঠাইছে, আমি ভাবছি আগের গুলো দিতেছে, পরে মেলো তো আগের, কয় না কমরেড এটা হইলো লাইভ আজকের লাইভ, এই যে দেখেন ওইখানে লেখার মুরদেও কমিউনিস্টদের কোলায় নাই যে ইরানে, এই যে আপনার কথা, এই যে একজন মন্তব্য করছে কি দেখেন, ইরানে হামলার জন্য সাম্রাজ্যবাদের বিচার চাই। ভাই ও চাচা, সাম্রাজ্যবাদী কারা, নাম কোন? জি বলেন। নাম বলা যাবে না। এখন মানে কমিউনিস্ট পার্টিরাও লিখতে সাহস পায় নাই যে ইরানে মার্কিনীদের হামলার প্রতিবাদে মিছিল, লিখতে সাহস পায় নাই। আচ্ছা এর আগে কিন্তু লিখছে নরেন্দ্র মোদীরে সারাদিন কষাই বলে, না বললে তো এদের পায়খানা, মানে পায়খানা কষা হয়ে যায়। কিন্তু এখন দেখেন ওই যে বাসদি ওই যে চক্কর বক্কর বর্তিরে এখন আর কোনো কথা নাই, কারণ নাম নেওয়া নাই। দেখবেন এরা আফগানিস্তানে যখন 1 বছরের শিশুকে বোমা মেরে ফেললো, উপর দিয়ে গিয়ে 70 বছরের বৃদ্ধ মারলো, সব চুপ, শব্দটি নাই, না আমাদের চিঙ্কু বাম, মিঙ্কু বাম, ফিঙ্কু বাম, মিলাদ বাম, কোন বামের আলোচনা ছিল না। যেই না ইসরায়েল ইরানে দিছে, এখন তাদের মানবতা জেগে উঠেছে, কেঁপে উঠেছে। এই থামেন, আমি আপনাদের একটা মজার জিনিস দেখাই, এইটা দেখাইতে হবে। টিটু ভাই ইয়া করেন, দেখা যায় না, আপনি টিটুরে মোবাইলে দেন, টিটুরে হোয়াটসঅ্যাপে দেন। না আপনার দেখা যাবে না, আপনি টিটুকে হোয়াটসঅ্যাপে দেন, টিটু দেখা হোয়াটসঅ্যাপে দেন। আমি বলি, একটা নিউজ হইছে খামেনির গায়েবানা জানা যায় ঢাবি শিক্ষার্থীরা, কিন্তু এই ঢাবি শিক্ষার্থীরা এই যে আমেরিকান এম্বাসিতে ভিসার জন্য লাইন দিয়া করাবে। শুনেন, আমাদের আপনার কি মনে আছে আপনার, আচ্ছা আপনার 90 সালে আপনার বয়স কত, মানে যখন ইরাকে হামলা চালাইলো? না তখন ফারহান আপনার বয়স কত? ফারহান ইন্দ্রার জন্ম, আমি তখন মাত্র ফিডার ছাড়ছি। ফারহান ইন্দ্রার জন্ম হয়েছে 2013 সালের কিছু আগে। হ্যাঁ বলেন। না 9 সালে। তাহলে তো হের পোলা মেয়ে আসছে, হের বয়স কম। যাক সুবহানাল্লাহ, এরকম স্বর্গের হইতে পারে, স্বর্গের দেবী তো হইতে পারে যে সন্তানের পেটে মায়ের জন্ম হইতে পারে, এরকম গল্প মহাভারতে, নতুন মহাভারত আপনি আর আমি লিখবো, সমস্যা কি? সমস্যা আছে কোনো নাই। আচ্ছা শুনেন, আপনি যেটা বললেন, এইখানে কিন্তু বাংলাদেশে মিছিল করেছিল, আমরা হব ঢালেবান, বাংলা হবে আফগান, লাখো লাখো বাঙ্গ মুসলমান, এগুলো মিছিল করতো। এই মিছিল হয়েছে 2001 সালে, 1/11 এর পরে এই মিছিল হয়েছে, আমি নিজে ওই মিছিল দেখছি। ও তাহলে তো সাবালিক হয়েছে, আপনি তো কইলেন, তাহলে সাবাল যাই হোক, সেই মিছিল যারা করছে, আমি 2001 এর কথা বলছি। তারপরে এরা কিন্তু এখন সবাই আমেরিকা থাকে, এরা আসর নামাজের সময় মিছিল করছে, আমেরিকা নিবাদ যাক, বাদ এরশাদ দোয়া করছে, আল্লাহ তুমি আমার ডিবি লটারিটা মিলাই দাও। এই তো সেই বাঙ্গু, এরা তো সেই বাঙ্গু, তাই না? আর এই যে কমরেডেরা মিছিল করলো, ফরাদ মজাহার কমরেড ফরাদ মাজারে পোলা কই থাকে, তার মেয়া কই থাকে,
এই বাংলাদেশের যত জেনারেল, পাকিস্তানের যত পাঙ্গু জেনারেল, বাংলাদেশের যত বাঙ্গু জেনারেল, এদের টাকা পয়সা মাইরা কোন দেশে রাখছে? বাংলাদেশের আচ্ছা এই যে আপনার ব্রিটিশ আর আমেরিকানদের পররাষ্ট্রনীতি এক। গোলাম আজমের 2 পোলা তো ব্রিটিশ নাগরিক। ঘটনা কি? ঘটনাটা কি? বাংলাদেশের সব কমরেড। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, কমরেড দিলীপ বড়ুয়া যে আমেরিকান নাগরিক, এটা জানতামই না। আমি শুনতাম না। আমিও জানতাম পরে না। দেয়া যাবে যে এটা আমাকে পরে দেয়া যাবে যে আমাকে আনু মোহাম্মদ স্যারেরও আমেরিকার লাগে ভালো সম্পর্ক আছে। অবশ্যই আজকে কোথাও না জানলেন কোথাও এটা? গ্যাঞ্জা বান্দা আছে, হ্যাঁ, বুঝছেন? আপনি তুমিয়া এই ইন্দ্রার চাইতো নাবালিকা, এটা আজকে নতুন জানলেন? আচ্ছা, এটা আপনি আজকে নতুন জানলেন? তারা কতবার করে আমেরিকা ঘুরে আইছে, খুঁজ নেন তো। আচ্ছা। আনু মোহাম্মদ, এই যে যারা সিংকুবাম, দৃক শহীদুলের পাসপোর্ট তো ব্রিটিশ। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গেছিল না, সেটা ভাড়ায় ফেলাইতো। ওই যে গাজার দিকে যে গেছিল, সেটা ভেঙে দিত, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাইতো। যাই শুনেন, বাংলাদেশের যত, আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের বড় বড় মহামান্য যারা কমরেড লম্বা লম্বা কথা বলে, আমি বলছি না বিদেশে যাওয়ার দোষ, সেটা আমি বলি না। যে কেউ যে কোনো দেশে যাইতে পারে, বাস করতে পারে, এতে আমার কোনো আপত্তি নেই। আপনি বিশ্বাস করেন আর না করেন টিটো, কালকে যদি ইসরায়েল ভিসা দেওয়া শুরু করে, সবার আগে গোলাম আজম পোলাও ব্যবসা করবে, সবার আগে হ্যাঁ, নো ডাউট সবার আগে অ্যাবাউট ইট। সবার নো আগে ডাউট আপনার আমার অ্যাবাউট আগে ইট। এরা যাবে। তার প্রমাণ কি? তার প্রমাণ দেখেন, ভারতে কারা বেশি যায়? আরে ভাই, এটা তো সেই বাঙ্গু যারা নিজের মায়ের পেটের বোন, যারা নিজের ভাগ্নি, যারা নিজের মেয়া ভারতে বিয়ে দিছে, সে আমারে কয় আমি ভারতের দালাল, আমি আওয়ামী লীগের দালাল। যে লোক 17 বছর আওয়ামী লীগের আত্মীয় পরিচয় দিয়ে সকল সুযোগ সুবিধা নিছে, এমনকি আপনার আমার খুব কাছের একটা লোক, খুব কাছের আমাদের মুক্ত চিন্তকও ছিল এই চুদির ভাই, এবং নিজের নাস্তিক ঘোষণা করছে বউসহ। এই হারে হারামজাদা নিজের বউরে একটা বিশেষ সুবিধা নিয়ে দিছিল, বিশেষ চাকরি নিয়ে দিছিল আওয়ামী লীগের ছত্রছায়া। ওই চুদির ভাই ফেসবুকে পড়ে শেখ হাসিনা ফাঁসি যায়। আপনার আমার খুব আচ্ছা। ঘনিষ্ঠ লোক, ওই বাইনচোদ। আমার অবশ্যই না, আমার অবশ্যই না। আমার টিটুর পরিচিত মানুষ, ঘনিষ্ঠ মানুষ আমাদের। এই হচ্ছে বাংলাদেশ, 17 বছর আওয়ামী লীগের সুবিধা নিছে, নিয়ে এখন শেখ হাসিনা ফাঁসি যায়। আমার আরো অনেক কথা বাকি আছে। ফরিদ ভাই তাড়াতাড়ি কথা শর্ট করেন। আরেকটা বলে, তাহলে 1 মিনিট বলে শেষ করে দেই। বাংলাদেশের মানুষজন খোমেনির প্রতি এত প্রীতি দেখাইতেছে, আপনি বাংলাদেশের এই কি বাইতুল মুকাররমের যে কি আছে, বাইতুল মুকাররমের কি বলে এটা? আরে না কি বলে? খতিব, ইয়েস, থ্যাংক ইউ, খতিব। বাইতুল মুকাররমের খতিব, সর সামরানাই পীরের পীর ফরসিনার পীর, তারপরে হাটহাজারী মাদ্রাসা, জামাতের আমির, তারপরে বালাজারি, সালাজারি, খালাজারি, ওই আহলে খবিস রাজাকবেন ইউসুফ যা আছে, সবারই শুধু একটা কাগজে লিখে দিতে বলেন শিয়ারা মুসলমান। কারো মায়ের ভাতারের সাহস হবে না এই কথাটা না, এটা কখনোই পারবে না। না, আমি 100% এগ্রি করছি। আচ্ছা, শিয়ারে কাফের কি ইন্দ্রাণী বলছে, না ইন্দ্রাণীর শাশুড়ি বলছে, মানে আমার ছোট ভাই, না ইন্দ্রাণী ভাতার, মানে আমার ছোট ভাই বলছে? বলে নাই, আপনিও বলেন না, আমিও বলি নাই। ইসরায়েল বলেছে শিয়া কাফের, ভারত বলেছে, মোদি বলেছে, আওয়ামী লীগেরা বলেছে, বলে নাই। কারা বলেছে? আহলে খবিস। কারা বলেছে? যারা দেওবন্দি। কারা বলেছে? সামরানাই। কারা বলেছে? শর্ষিনা। এরাই বলেছে শিয়ারা কাফের। এখন শিয়ারা ভালো হয়ে গেছে। দাঁড়ান, আমাদের এক বোকাচোদা মন্তব্য করছে, আমি বোকাচোদার মন্তব্যটা দেখাইতে চাই। পড়েন একটু, ইন্দ্রা পড়েন। বালের আলোচনা চলছে, যারা দেখে তারা সব বোকাচোদা। এক্স্যাক্টলি, তুই নিজেও একটা বোকাচোদা, কারণ তুই অনেকক্ষণ যাবত অনেকগুলো আইডি ভালো কথা, তাহলে ও তো বোকাচোদা। অনেকক্ষণ ধরে অনেকগুলো আইডি দিয়ে সে কমেন্ট করছে, বুঝছেন? ও তাই, তার লাস্ট একটা বক্তব্য শেষ করতেছি। দেবী ইন্দ্রার কথা শুনে আমরা শেষে যাব। শোনেন, আমারও ঘুম ধরতেছে মোটামুটি, একটু পর আমি এমনি কাইত হয়ে যাবো, চাইলেও বলতে পারবো না। শোনেন, সবচেয়ে টুইস্ট আছে এখানে এই ইরানের হামলা নিয়ে। মজার টুইস্টটা হইলো, আপনারা কি জানেন প্রতি সেকেন্ডে কত টাকা খরচ হয়? প্রতি ঘন্টায় কত? প্রতি মিনিটে কত? কি করবো? আচ্ছা, তাহলে শুনেন, কি করিব? এই যে মিলিয়ন নয়, বিলিয়ন ডলার যে খরচ হচ্ছে না 24 ঘন্টায়, এগুলি সকল খরচ দিতেছে বাঙ্গুদের আব্বা কি আব্বা, দাদা কি আব্বা, সৌদি আরব আর দুবাই। আমেরিকার একটা 5 পয়সা এবং আপনি একটা জিনিস জানেন কিনা, আমি নিউজের ফটোকার্ড দেখেছি
যে হ্যাঁ। এই যে যখন এই অপারেশনটা চলে তখন পুরোটা সময় স্ক্রিনে বড় স্ক্রিনে ট্রাম্পের সাথে সৌদি মোহাম্মদ প্রিন্স বিন মোহাম্মদ বিন মোহাম্মদ বিন সালমান আর সালমান দুবাইয়ের আমিরের ছবি। ইয়েস, আরেকটা তথ্য দেই। আচ্ছা, এখন ধরেন এটা যদি ভারত সহযোগিতা করতো, বাংলাদেশ কিন্তু তখন উড়ায় ফেলাইতো, হিন্দু মিন্দু থাকতে পারতো না, এতক্ষণে গাজাওয়াতুল বাংলাদেশ হিন্দ ঘোষণা হয়ে যেত। মিছিল হয়ে যেত। আচ্ছা, এবং নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পুরানো শুরু করতো, ভারতীয় এম্বাসি থাকতো না, এদের শ্যাটার মুরদ হবে সৌদি আরবের বিরুদ্ধে একটা মিছিল করতে, এদের শ্যাটার মুরদ হবে দুবাইয়ের বিরুদ্ধে একটা মিছিল, মসজিদে একটা খুতবা দিয়ে দেখাক, একটা খুতবা দেখ সৌদি আরব আর দুবাই সমস্যা। ওকে, আপনার এখন দেবী ইন্দ্রাণী বলেন, আমি শুনি। ফরিদ ভাই, আজকে রোববার, সামনে শুক্রবার আসতে মেলা দেরি, শুক্রবার আসতে আসতে যদি খুতবা যে দিবে তো অন্য ইস্যু চলে আসবে। আপনি যে কইতেছেন এই যে খামেনির জানাজা যে রিপোর্ট আছে আজকে ঢাবিতে গায়েবানা জানাজা, এই যে অনার্স থার্ড ইয়ার থেকে শুরু করবে, কোথায় কোন গ্র্যান্ড কোন ফান্ড। এক সেকেন্ড, এই কথা আপনি এর আগে বলছিলেন, তখন এটার জবাব দিতে যা ভুলে গেছি। ইসলামে তো গায়েবানা জানাজার কোনো সিস্টেমই নাই, নাই নাই নাই। এখন বলেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, এরা থার্ড ইয়ার থেকে খোঁজা শুরু করে যে আমেরিকা ইউরোপে কোথায় কি গ্র্যান্ড ফান্ড স্কলারশিপ কি আছে। আজকে যারা এই যে গায়েবানা জানাজা পড়তে গেছে, ইসলামে আছে কিনা সেটা ডিফারেন্ট ইস্যু, যারা পড়তে গেছে জানাজা, এরা যখন আমেরিকার ভিসা নিতে যাবে তখন কি বলবে অ্যাকচুয়ালি, মানে ওদের ছবিগুলো রেখে মনে দেন, ছবিগুলো রেখে দেন, কাজে দিব। না, আমরা পরিচিত অনেকেই আছে, আমার পরিচিত আশেপাশে অনেকেই আছে খামিনি নিয়ে কাঁদতেছে বা কাঁদতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ তারা জানে তারা পোস্টটা দেওয়া মাত্রই আমি তাদেরকে একদম বাঁশ ঝাড় একদম মানে এই যে এটা শিরিষ কাগজ সহ বইটা দিব, এটা তারা খুব ভালো মতো জানে, বুঝছেন? আমি সাইফুল বাতিন টিটুর পক্ষে আপনার একটা প্রশ্ন করি, এটার উত্তর আপনি একটু দিবেন, আপনি যেহেতু নারী। আচ্ছা, আচ্ছা ধরে নিলাম কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায়, তাকে আমি শ্রদ্ধা করি, স্যালুট করি, কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বললাম, ধরে নিলাম আমেরিকা খুব খারাপ, 100 কারণ আছে আমেরিকার বিরোধিতা করার, কিন্তু ইরানে শুধুমাত্র মাথাটা আপনার মতো খোলা রাখার জন্য তাকে, সেই নারীকে ধরে জেলে রেখে ধর্ষণ করে মেরে ফেলে, যারা হাতুড় দিয়ে পিটিয়ে মেরে ফেলে, যারা এর আগের আন্দোলনে তারা 1200 থেকে 2000 তরুণ তরুণী মেরে ফেলেছিল, এবং এই সুখ করে 8 দিন হয় না, টাটকা 60,000 থেকে 80,000 লোক মেরে ফেলেছে। ইরানের সাবেক জেনারেল আমাদেরকে বলেছে যে 60 থেকে 80,000 লোক মেরে ফেলেছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে গেছিল এই 1500 লোক মারতে, যার 400 আবার জিন্দা শহীদ ফেরত আসছে, তাহলে আরো কমছে। আচ্ছা ধরে নিলাম 1500, ধরে নিলাম তাহলে 2000 মারার জন্য শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়, তাহলে 60,000 থেকে 80,000 মারলে সেই শাসকটা কি? এই আল্ট্রা ফ্যাসিস্ট খোমেনির পক্ষে কিভাবে এই বাঙ্গুরা এখন নিতেছে, যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে? এবার আপনি বলেন প্লিজ। এটা তো ফরিদ ভাই, আমি সেটাই বলতেছিলাম যে দেখেন, এরা খামেনির জানাজা পইরা ঠিকই দেখবেন 6 মাসও লাগবে না আমেরিকার ভিসার জন্য গিয়ে দাঁড়াইবো, বুঝছেন? এদের তো কোনো বুক পিট নাই, বাঙ্গো এমন চোদনা জাত, এদের কোনো বুক পিট নাই, এদের কোনো মানে এটার কি বলে ইমান নাই, খাস বাংলা যেটাকে বলে। এখন ইমান তো আবার ধর্মীয় শব্দ, সেই জন্য আবার এটা আসলে বুঝবেন না অনেকে, মনে করতেন যে ধর্মীয় আলাপ করতেছে, না, এটা ইমান বলতে এটারে বোঝায় যে ওদের কোনো ন্যায় নীতি নাই, ওদের কোনো মোরালিটি নেই, কোনো এথিক্স নাই। যা যেমন কি দেখাইতে যাচ্ছেন টিটু ভাই? যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে ইরানে হামলার নিন্দা জামায়াতের আমিরের। নাম নিতে পারে না ওনারা নাম জানে না আসলে, বুঝছেন? ওনাদেরকে সময় মতো ইনফরমেশন দেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ। ওনারা তো ফেসবুক চালান না, ওনাদের তো আইডি মাইডি হ্যাক হয়ে যায়, সেই জন্য ওনারা বুঝতেও পারেন নাই যে আসলে কে কে এগুলাতে জড়িত, এই জন্য ওনারা বলতে পারতেছে না। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে, সেখানেও কোথাও কোনো দেশের নাম উল্লেখ করা হয় নাই, কারো বাপের ক্ষমতা হয় নাই আমেরিকার নাম নিয়ে বলার। এবং আমি আজকে যেটা বলতেছিলাম যে এত কথা যেখানে বলতেছিলাম যে সারা দিন ধরে দেখেই যাচ্ছি, একজনও বলে না যে আমেরিকার বিচার চায়, অথচ আজকে জাস্ট অপোজিটটা চিন্তা করেন, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমেরিকায় ঘটনা ঘটাইছে, এতক্ষণে ইন্ডিয়ান এম্বাসি তামাতামা করে ফেলাইতো বাঙ্গুচোদনারা, আমেরিকান এম্বাসি উড়ে যেত আর লাখো লোকের মিছিল হইতো। ফরিদ ভাই আপনি ভুল, আমেরিকান এম্বাসিতে কিচ্ছু হইতো না, ইন্ডিয়ান এম্বাসি তামাতামি করে ফেলাইতো, কারণ সব দোষ ইন্ডিয়ার। শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বেঁচে দিছে, আপনি বুঝেন নাই? আপনারা একটা জিনিস বুঝেন, এই কোন সময় বাংলাদেশে আমেরিকান এম্বাসিতে অ্যাটাক হয়েছে? আমার তো মনে হয় না।
কিন্তু এটা কইলেও এটা কইলেও পাকিস্তান সেটা ফাড়াই ফেলবে। পাকিস্তানে এটা কইলেই এর আগে 200 মারছে, গতকালে 9 জন মেরে ফেলাইছে। শোনেন, পাকিস্তানে যে আমেরিকান এম্বাসি আছে, পাকিরা মানে অতি উৎসাহী হইয়া সেখানে আক্রমণ করিয়া নিজেরা তো মরছে, ওখানে ওটা আগুন টাগুন জ্বালা ওটা ধ্বংস করে দিচ্ছে। এখন আমার কথা হইতেছে, বড় ভাইরা যা করছে ছোট ভাইরা সেটা কেন করতেছে না? কোথায় তাদের সেটাই, এটা আধিকার? তো মানে একেবারে পুরা মানে এটা বেইমানি হয়ে একেবারেই যাচ্ছে না মানে এটা? বেইমানি হয়ে যাচ্ছে, বেইমানি হয়ে যাচ্ছে। না, এরপরে তো মানে পাকিরা ভাই বলবে ভাই দেখো ভাই বিশ্বকাপে হচ্ছে। আমরা তোমাদের পুন মেরে দিয়েছি, তোমরা কেন এখন আমাদের সাথে এসে নিজেদের পুন মারাটা কমপ্লিট করতেছো না নিজে এই যে নিজে? এবার আমার একটু কথা না কইলে হবো না। এই যে ইন্দ্রা বলেন। ডিস্টার্বটা করলো। এই যে আপনি মনে করে দিলেন যে বড় ভাইরা ওইবার আমাদের ক্রিকেট খেলার জন্য পাকি ভাইয়া বড় ভাইয়া আমাদের পক্ষ নিয়েছিল। এইবার বাঙ্গুরদের তো উচিত পাকিস্তানের পক্ষ হয়ে ওই কাম করা। করে হ্যাঁ, না কেন? এখন তো কেন করতেছে না? দেখেন সারাটা দিন চলে গেল, 24 ঘন্টা হয়ে গেছে। গতকাল এই টাইমে খবর পাইছি খোমেনি ইজ ডেড। আমি তখন গতকাল রাতে এই টাইমে আমি সেলিব্রেট করে ফেলছি। আজকে দেখেন 24 ঘন্টা হয়ে গেছে, বাঙ্গু সোশ্যাল মিডিয়া বলেন, বাইতুল মোকাররম বলেন, কোথাও কোনো আওয়াজ নাই। যেটা বলতেছিলেন টিটো ভাই যে বাঙালিরা যারা এই যে তাদের প্রিয় প্রিন্স, চুদিরবের প্রিন্স যে আমেরিকাকে উস্কাইছে, যাও যাও গিয়া ইরানকে একটু শিক্ষা দিয়ে আসো, যাও একটু ইরানকে গিয়ে শিক্ষা দিয়ে আসো, উস্কায় উস্কায় এই কাজ ঘটাইছে। সেই চুদিরবের বিপক্ষে আজকে কোন হজ এজেন্সির কেউ একটা প্রতিবাদ মিছিল করতে পারবে? কলিজা আছে? আজকে করলে কালকেই তার ব্ল্যাক লিস্টেড করে একটা হজ ব্যবসা করে চারটি বাট্টি গোল করে দিবে। পুরোপুরি না, বাঙালিরা কেন আজকে তারা প্রতিবাদ করতেছে না যে সৌদি আরব কেন আমেরিকার সাথে মিলে ইরানকে অ্যাটাক করলো? এই যে আজকে যে শিয়া খমেনের জন্য কান্দা কুটে মরে যেতেছে, সিরিয়াতে যখন শিয়ারা মরছিল, ওদের কোনো দুঃখ লাগে নাই। ওরা এই যে ফরিদ ভাই যে বললেন কাগজে লিখা দিতে বলেন শিয়ারা মুসলিম, জীবনে দিবে না। আপনি আছেন কিসের জীবনে দিবে? মুখে স্বীকারও করবে না। আজকে স্বীকার করতেছে কেন? আমাকে বলেন কেন স্বীকার করতেছে? কারণ সেইখানে এই যে মাহসা আমিনের মতো মেয়েদেরকে হিজাব না পরার কারণে পিটায়া রেপ করে মাইরা ফেলে, এই কারণে তারা সাপোর্ট দিতেছে। তারা নিজেরা থাকবে, যে আজহারি থাকবে, আজহারি কই থাকে, মালয়েশিয়া না কই যেন থাকে, সে ওইখানে থাকে, কিন্তু সে ওইখানে শরিয়া আইন চলে না। মালয়েশিয়া কিন্তু শরিয়া আইন চলে না, নর্মাল আইনই চলে। সে বাংলাদেশে চায় শরিয়া আইন। তার পোলাপান, যে বললেন না জামাতের আমিরের পোলাপান আমেরিকা ইউকের সিটিজেন, কিন্তু তারা বাংলাদেশে চায় শরিয়া আইন, বুঝছেন? তারা থাকবে ওই দেশে, কিন্তু তারা বাংলাদেশে যাবে শরিয়া আইন। ওরা কেউ বলে না যে ইরানে যাব। আমি প্রচুর কানাডিয়ান আমেরিকান লোকজন কেউ দেখছি কষ্ট পাইতে খামিনির জন্য। আমি বলি এত কষ্ট লাগে খামিনির জন্য, বউ বাচ্চা যা না ইরানে সিটিজেনশিপ নিয়ে ফেল, এত সুখ ইরানে যা। তখন আবার হয়ে যায় আমি ফেসিবাদের দোষর। ভাই আমি তো তোকে বললাম মুসলিম কান্ট্রিতে গিয়ে বাস কর, ওখানে গিয়ে কর। না, তাদের সেটা ভালো লাগে না, কোন চোদনাদেরই সেটা ভালো লাগে না। তাদের ভালো লাগে ইংলিশ কান্ট্রিতে থাকতে, পশ্চিমা বিশ্বে থাকতে, কিন্তু তারা বাংলাদেশে শরিয়া আইন চায়, ইরানে শরিয়া আইন চায়। ইরানে দেখেন, আমেরিকাকে আমি সাধু বলতেছি না, খামিনিকে আমি সাধু বলতেছি না। খামিনি একটা বিষ, ইরান আমেরিকা হইছে বিষ কাটাই না তেঁতুল। দুইজন লাগালাগি করুক, তাতে আপনার আমার কি ফালানো গেছে বলেন তো? কিচ্ছু ফালানো যায় নাই। কারণ ইরানে যে মেয়েদের যে লাইফ, যে মিজারেবল যে লাইফ, ইরানি মেয়ে ওই লাইফ লিড করতে চায় না, কোনো মেয়ে চায় না। ওই যে ইন্দ্রাণী কমেন্ট করছে, এটা দেন না, লালে লাল বাবা শাহজালাল, ইন্দ্রাণী লিখছে। কোন ইরানি মেয়ে ইরানে ওইভাবে থাকতে চায় না। প্রচুর সিনেমা নাটক আমরা দেখছি। যেখানে আছি, আমি বলি ইন্দ্রা, আমি যেখানে আছি আপনারা জানেন আমি কোথায় আছি, সঙ্গত কারণে বলা গেল না। আমি হঠাৎ করে কোনো একটা অফিসে গেছি, একটা তরুণী আসলো, আমি তাকে তার কিস মনে করেছি। তো আমি তাকে তখন হ্যালো হাই, মানে উইলিংলি, আমার মেয়ের বয়সী না, মানে কম বয়সী, মানে তার বয়স 18-20 হয়, মানে 20 হয় নাই। সে নাবালিকা থাকতেই কোনো একটি দেশ হয়ে, আমি যে দেশ আছি সে দেশে আসছে। ওই দেশেও বৈধভাবে ছিল, কিন্তু ওই দেশেও সে থাকতে পারে নাই, কারণ ভিসা থাকে 1 বছর পরে দেয় না। তারপরে সে, আমি এখন যে দেশে আছি সেখানে 4 বছর ধরে সে থাকে। তাকে আমি জিজ্ঞেস করলাম যে, যখন টার্কিশ মনে হলো, কথা বলতে গেছি, দেখি যে পরে বললো না, আই এম নট টার্কিশ। পরে বললাম মানে, আমি তো ইরানি। তখন আমার কিন্তু ইন্টারেস্ট আরো বেড়ে গেল। তা আমি তাকে জিজ্ঞেস করলাম ইরান সম্পর্কে। সে প্রথমে ভয় পেয়ে গেল। পরে আমি আর একটা বিশেষ কাগজ দেখালাম, ডোন্ট ওয়ারি, টেল মি অ্যাবাউট ইউর কান্ট্রি। তখন সে আমার এই কাগজটা দেখার পর সে কনফার্ম হয়েছে। সে প্রথমে তার চোখে পানি বেরিয়ে গেছে। তারপরে সে যা বলেছে, মানে কম বয়সে কিন্তু সে পালায় আসছে। সে বলল যে ইরানের নারীদের যে কি অবস্থা, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। পরে যখন আমি আমার দেশের কথা বললাম, বললো যে দেখেন আপনার কথা অনেক দেশ বিশ্বাস করবে না, আমিও বিশ্বাস করি না,
তেমনি নারীদের জন্য সাক্ষাৎ দোজক ২টা দেশ। একটা হলো আফগানিস্তান, তারপরে যে দেশের নাম হলো ইরান। নারীদের জন্য কি ভয়াবহ! সেখানে বাক স্বাধীনতা নেই, অর্থনীতি ধ্বংস, টোটালি পুলিশি রাষ্ট্র। সেখানে নাকি মানে আপনি বেডরুমে কি করেন সেটাও পুলিশের কাছে তথ্য থাকে। তাহলে ওই দেশে মানুষ বাস করতে পারে? ওটা কোনো দেশ হয়? অথচ ইরান কিন্তু একটা সভ্য রাষ্ট্র, পৃথিবীর প্রাচীন সভ্য একটি দেশ, সভ্যতার একটি দেশ, যদিও সভ্যতাটা ধ্বংস হয়ে গেছে। কিন্তু সেইখানে তাদের সঙ্গীত, সাহিত্য আপনি জানেন তাদের সঙ্গীত, সাহিত্য, কবিতা কত উঁচু মানের। কিন্তু আজকে সেখানে নারীর স্বাধীনতা নাই। যে নারীরা ইরানকে বুঝাই যায় নাই, সেটা ইউরোপ নাকি ইরান মুসলিম রাষ্ট্র বুঝাই যেত না। আজকে সেইখানে নারীদের পিটিয়ে মেরে ফেলা হয়েছে। যারা মারতো, সেই খোমেনি মারা যাওয়ার পরে এক নারীদেরও দেখলাম, ভারতেরও কিছু নারী দেখি এরা মিছিল করতেছে এর পক্ষে। এটা কি করে সম্ভব? একটা নারীকে হত্যা করে, যারা নারীকে ধর্ষণ করে, ওই এবং সেটা অফিসিয়ালি, এবং সবাই জানে পৃথিবীর। নারীরা কিভাবে তাকে সাপোর্ট করে, এটা তো আমার মাথায় ঢুকলো না। এই বিষয়ে যদি একটু বলতেন। এটা হচ্ছে বেসিক্যালি পিকমি টাইপের জিনিস। এখন পিকমি ফরিদ ভাই নাও বুঝতে পারেন, বয়স্ক মানুষ তো, আমাদের এই জমানায় এটা চলে যে যেসব মেয়েরা মনে করেন নিজ থেকে মারা খাইতে চায়, নিজ থেকে বলে যে আসো কাম এন্ড ফাক মি, এই টাইপের মেয়েরা, দে আর নট প্রস্টিটিউট। আই এম নট, মানে আমি তাদেরকে অসম্মান করতেছি না, দে আর লাইক পিকমি। পিকমি মানে হচ্ছে আপনি যখন বলবেন যে ইরান এত খারাপ, তখন তাদের মনে ওই ইনফ্যাচুয়েশন, মোহ কাজ করে, ইস ইরানে গিয়ে যদি একবার চুদন খায় আসতে পারতাম, তাদের মধ্যে এই আশাটা হবে। এই কারণে এদেরকে মানে টাইটেল দেওয়া হয়েছে পিকমি, বুঝতে পারছেন? কেউ যখন বলে যে ইস ওই মেয়েটা রেপ হয়েছে, ওই মেয়েটার জীবনে কত কষ্ট, মানে কত কিছু সাফার করে আসে, তখন তাদের মনে মনে পুলক যে ইস আমি যদি হইতে পারতাম। এগুলার বলে পিকমি। এই টিটো ভাই ঘুমাইতেছে এখানে বৈশা বৈশা, ফাইজলামি একটা। কই আমেরিকা এম্বাসি বিপ্লব করতে যাবে, সেইখানে বসে ঘুমাইতেছে। আমার আগে কেমনে ঘুমায়? না, বাঙ্গু জাতিকে উৎসাহ দেন যারা, যাতে এরা আমেরিকান এম্বাসি থেকে আক্রমণ করে, বিক্ষোভ প্রদর্শন করে যে এই খামেনি হত্যার বিচার চাই। আমার কথা কেউ শুনতেছে না, আমি বুঝলাম না ভাই। আমি সারাদিন ধরে মানুষজনকে বুঝাইতেছি সবাই যাও গিয়ে আমেরিকান এম্বাসি থেকে বিপ্লব করো, হ্যাঁ বিচার চাও, খামেনি হত্যার বিচারটা চাও। তোমরা তোমাদের রক্ষা করতে মেরে ফেলছো, তোমরা চাবা না? তার একজন পোস্ট দিচ্ছে 86 বছরের বুইরা সিংহ, হ্যাঁ আমাদের মনের মধ্যে তুমি থেকে যাবে অনন্তকাল। কিন্তু আমেরিকার নামটা কেউ নিচ্ছে না। যে আমি আপনাদের যে পড়ে শোনাইলাম চুম্মা শফিক, আজহারি, আহমদুল্লাহর কথা, তারা কারোর নামটা নিতে পারছে না। আহমকুল্লাহ না, তারা কারোর নামটা নিতে পারছে না। এই যে একটা মিনিট, আর একটা জঙ্গি কি লিখছে? না আর একটা জঙ্গি কি লিখছে? আমাদের ফারাবির খুনি, ফারাবির খুনি বলতেছে, খুনি ফারাবি। এই যে আমাদের ব্লগার হত্যাকারী, পড়েন। খোমেনির মৃত্যুর পিছে শিয়া নেতাদের মোতাবিয়েই দায়ী। পশ্চিমা বিশ্বের মেয়েরা মুসলিম হবার ভান করে শিয়া নেতাদের মোতাবিয়া করতো, এরপর সব ইসরায়েলে পাচার করতো। এভাবেই খোমেনির সব গোপন রহস্য ফাঁস হয়। ফারাবি, হ্যাঁ এটা একটা ভালো কথা বলছে। কিন্তু এটা জঙ্গি ফারাবি না, এটা জঙ্গি ফারাবি। 25 সালে জেল থেকে সে বের হয়েছে সবচেয়ে শেষে, সবাই বের হয়ে গেছে, কিন্তু ফারাবিকে কেউ বের করে না। এরা কিন্তু শিয়ারে মুসলমানই মনে করে না। আমি জানি এটা অজুহাত, এরা বলবেই। না এটাই তো বলতেছিলাম যে শিয়াদেরকে মুসলমান বলে মানেই না। যেমন আমরা হচ্ছি সুন্নি, আমি দেখছি সুন্নি মানুষজন খুব প্রাউডলি বলতে মানে পছন্দ করে। আর শিয়া হইলে ইস শিয়ারা কি খারাপ, শিয়ারা মুহররমে শরীরে কাটাকাটি করে, বাইরাবাইরি করে, এই করে সেই করে, খুব জঘন্য। এরা বলে হিন্দুদের মধ্যে জাতপাত আছে, উঁচা নিচে আছে, কিন্তু এরা এটা ভুলে যায় যে আমাদের নবী বলে গেছেন যে এরা 72টা দল হবে, তাই না? ফরিদ ভাই বলছে না 72টা দল হবে মুসলিম। একজন মানে আলেম মানুষ, উনি ভালো জানেন। 73 দল হবে, 72টা দোজখে যাবে, একটা আচ্ছা 73টা দল হবে, আমি বলছি 73টা দল হবে মুসলিমদের মধ্যে। এরা নাকি আবার হিন্দুদের এই জাতপাত নিয়ে হাসাহাসি করে, এরা নিজেরাই নিজেদের মুসলিম বলে মানে। এই যে আজকে যেসব শিয়াদের খামেনির জন্য কাঁদতেছে, ওরা কি এটা জানে যে ইরানের শিয়ারা এই সাবকন্টিনেন্টের মুসলিমদের মুসলিম বলেই মানে না, এদেরকে সবগুলাকে কামলা মনে করে। এরা লিটারেলি এরা জানে এরা কামলা। সৌদি আরব বাঙালিদের কখনো মুসলিম বলে কাউন্টই করে না, পাকিস্তান যেমন কাউন্ট করে না। এখন আপনারা বলেন আমি কথা কেন বলতেছি, সৌদি আরব বাংলাদেশকে মুসলিম মানে স্বাধীন রাষ্ট্র, মুসলিম তো স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করছে 75 সালের আগস্ট মাসে। এর আগে তারা স্বীকার করে নাই, কেন? বঙ্গবন্ধু ছিলেন। এবং সৌদি আরব, আমি এই আজকে বলবো,
সৌদি আরব বাংলাদেশিদের হজ করতে পারমিশন দেয় নাই 75 সাল পর্যন্ত। Yes. বাঙালিরা সরাসরি ফ্লাই করে বা জাহাজে এনি হাউ কোনোভাবেই তারা সৌদি আরব যাইতে পারতো না। তাদেরকে যাইতে হইতো কি করে? তাদেরকে ইন্ডিয়ান পারমিশন দেখাইয়ে তারপর সৌদি আরবে ঢুকতে হইতো। না, ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে যাইতে হইতো। আচ্ছা, পাসপোর্ট এবং আমি এখানে জানতাম। তাদেরকে বলা হয়তো সম্ভবত মুম্বাই হাজি বা এরকম কি মুম্বাই হাজি বলা হয়তো, কারণ তারা জাহাজে চড়ে যাইতো। যেটা বলতেছিলাম কথাটা মুম্বাই একবারে হাজি, বলি। এক সেকেন্ড একটু ই করে দেই এখানে শুনে। মুম্বাই হাজি বলা হয় আরেকটাকে, ফ্রড হাজিদের। মুম্বাই হাজি মানে হইলো যারা মক্কায় ওদের যাইতে যাইতে পারে পারে নাই, না। বোম্বে থেকে ওই আচ্ছা। জাহাজে থেকে ফেরত আসতো। ওরকম আমাদের এলাকায় একটা মুম্বাই হাজি আছে। আমাদের এলাকার শিবিরের এক সভাপতির বাপ ছিল এটা। তারে মৌলবীরা বলতো বোম্বাই হাজি। সে নামের আগে হাজি লিখতো, ওই শিবিরের সভাপতি লিখতো আরকি। পরে আমি ভাবছি হ্যাঁ বাপ বোধহয় সত্যই হাজি। পরে আমাদের এলাকার এক হাফেজ সাহেব বলছে, মসজিদের ইমাম, কয় না এটা তো মুম্বাই হাজি। বোম্বাই হাজি, মুম্বাই না তো, বোম্বাই হাজি। আমি বোম্বাই হাজি বুঝতাম না, বোম্বাই মরিচ চিনি, বোম্বাই হাজি যে আমি বললাম যে হুজুর বোম্বাই হাজি আবার কি? কয় যে বোম্বাই থেকে জাহাজ থেকে ঘুরে আসে তাকে বোম্বাই হাজি বলে। যেসব বাঙ্গুর চোদনারা আজকে বলে ভারতকে এই করব সেই করব, তাদের দাদাদেরকে জিজ্ঞেস করলে তারা অ্যান্সারটা পাইতো যে সৌদি আরবে যাদের সামর্থ্য ছিল, হজ করা তো সামর্থ্যের একটা বিশাল ব্যাপার। সৌদি আরবে তো একটা বিশাল বিজনেস হজ নিয়ে। তো এই হজ করতে বাঙালিরা কখনো যাইতে পারতো না। 72 থেকে 75 সাল পর্যন্ত বাঙালিরা সরাসরি কখনো সৌদি আরব যাইতে পারে নাই, কারণ সৌদি আরব বাংলাদেশকে স্বীকার করে নাই মুসলিম দেশ হিসেবে। মুসলিম যেখানে থাকে তারা এটা পাত্তাই দেয় না। ইন্ডিয়ান পাসপোর্ট, ইন্ডিয়ান সিল ছাপ্পন নিয়ে তাদেরকে হজ করতে হইতো। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে তারপর তারা আস্তে আস্তে সম্ভবত 75-এ তো পারে নাই, 76-77 সাল, সম্ভবত 77 সাল থেকে তারা বাঙালিরা হজ করতে যাইতে পারে সরাসরি। এইটা কোন বাংলাদেশে আজ পর্যন্ত যারা আছে, এই যে ফেসবুকে যারা উথাল কুদ দেয়, এরা একজনও এটা নিয়ে কথা বললে দেখবেন কোনো আওয়াজ নাই মুখে, কারো মুখে কোনো রাও নাই, এটা নিয়ে সৌদি আরবের এগেনস্টে কোনো কথাই বলতে পারবে না। ওই যে আব্বা, আমেরিকা যেমন আব্বা, সৌদি আরবে আব্বা, এটা তারা বলতেই পারে না, মুখ দিয়ে আসেই না যে সৌদি আরব আমাদের সাথে এইরকম অন্যায় আচরণটা কেন করছে। এটার কোনো অ্যান্সার তারা আদায় করতে পারে না, কারণ সৌদি আরবরা এই যে বাঙালিদেরকে মুসলিম হিসেবে কাউন্ট করে, এরা লিটারালি ভাবে যে কামলা হিসেবে। ইন্দ্রা, আরেকটা মন্তব্য আমি আপনাদেরকে পড়ে শোনাই যে ইরানের নেতারা কোথায় আছে সেটা জায়নিস্টরা শুধু আধুনিক বিজ্ঞানের মাধ্যমেই ব্যবহার করে জানতো তা না, কালো জাদু ও তন্ত্রমন্ত্রের সাহায্যে খারাপ জিন তথা শয়তানের সাহায্য নিয়ে ইরানের নেতাদের অবস্থান বের করে ফেলতো। এমনকি জায়নিস্টরা শয়তানের অনুসারী, আবার যেহেতু তাদের গুরু দাজ্জাল, সেহেতু এখানে দাজ্জালও কাজ করেছে। মরা মানুষ জিন্দা করার ভেলকিও তারা দেখাতে সক্ষম। সেক্ষেত্রে এখানে এগুলি সব বাইরে ও মারো মুঝে মারো, মারো মুঝে মারো। আপনি কেন এটার মধ্যে ঢুকছেন? আপনি কেন এটার মধ্যে ঢুকতে গেছেন? আপনার কোনো কাজ মাথায় প্যাচ লাগে যাইব, কারণ এত কিছুর পরেও দেখেন এদের সৌদি আরবে এদের আব্বা লাগে, আজকে খামেনি তাদের আব্বা লাগে। আবার একই সাথে এরা খুব উল্লাস করছিল সিরিয়ার বাশার আল আসাদ যখন পতন হয়েছে 25 সালে, এরা কিন্তু উল্লাস করছে সিরিয়ানরা মুসলিম না। ইয়েমেনে যখন মুসলিমরা মরে তখন মুসলিম কষ্ট লাগে না? একেবারেই কষ্ট লাগে না। কুর্দিরা, এরা কুর্দিস্তানের যে মুসলিম আছে কুর্দি, এদেরকে কিন্তু এরা মুসলিম হিসেবে মানে না, এদেরকে বলে কাফের। আহমদিয়া বাংলাদেশেই তো আছে, প্রাণ আরএফএল কোম্পানি আহমদিয়াদের, এটা এরা মানেই না। 2 দিন পরে পরে অনলাইনে এগুলো ভাইরাল করে যে আহমদিয়াদের কোম্পানি, প্রাণে চাকরি করা যাবে না, যাবে না। দেখেন না আজকে শেয়ার জন্য কান্দে, কেন কান্দে? এটা পুরোটাই একটা পলিটিক্স। এখানে কোনো মানবতা বোধ নাই, হিউম্যানিটি নাই, কিচ্ছু না। ইটস জাস্ট এ রিলিজিয়াস কার্ড, ধর্মের খেলা, আর কিচ্ছু না। বাঙালিদের চোদনা বানানোর জন্য ধর্মের খেলা আপনি খেলে দেন। এই যে জানাতে টিকিট বেচবো বইলা যে এরা 78টা সিট পায় ফেলছে, এমনি এমনি পায় নাই, এভাবেই পাইছে। বাঙালিরা চিরকাল বলদ ছিল, আছে এবং থাকবে। আপনি, টিটো ভাই, ফরিদ ভাই, আমরা যত চিল্লাফাল্লা করি কোনোদিন মানুষ হবে না, বলে লাভ নাই, কারণ এদের গড়াও কেউ বিষের নিচে। লাইভটি শেষ করতে হবে, কারণ হচ্ছে কি আমার একটা জায়গায় যেতে হবে। অনেক আমারও ঘুম ধরতেছে। অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা বন্ধুরা, এবং আমাদের সুন্দরী ফারহানা ইন্দ্রা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আবার আসব, এবং আপনারা যারা দর্শক শ্রোতারা এতক্ষণ এখানে আমাদের লাইভের সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং ধন্যবাদ হচ্ছে গিয়ে আমাদের সেই সমস্ত আচোদা দর্শক শ্রোতা বন্ধুদের যারা কতক্ষণ পর বলছেন
মানে একেকটা জিনিস মানে একজন মন্তব্য পড়লাম আমি, মানে মন্তব্য পড়ে আমি মনে হলাম যে না, পৃথিবীতে সবাই ভালো, শুধু আমি একা চোদনা। তো এই চোদনা ভাইরা সবাই ভালো থাকবেন। দর্শক শ্রোতারা আপনারাও সবাই ভালো থাকবেন। আবার কথা হবে, আবার দেখা হবে। আপনাদের চোদনামি আনসার আমরা এভাবে দেখতে থাকবো। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ বিদায়। শুভরাত্রি।